বেসিক ক্লাস। তো এই বেসিক ক্লাস মূলত কেন হেল্পলাইন এই উদ্যোগটা নিয়েছে, আর আপনারা সবাই খুব সচেতন নাগরিক বাংলাদেশের, কারণ সচেতন বিদায় আপনারা এই কোর্সে ভর্তি হয়েছে। আপনার ম্যাক্সিমাম হচ্ছে আপনার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, তাই না? আচ্ছা, এখন বেসিক কোর্সটা কেমন? এক সময় বিসিএস এর প্রশ্ন প্যাটার্ন গুলো ছিল মুখস্থ বিদ্যা, কিন্তু এখন পিএসসি সেই মুখস্থ বিদ্যা থেকে বেরিয়ে এখন পিএসসি যে পরীক্ষার প্রশ্নগুলো করে বোর্ড বই থেকে। কিন্তু একজন প্রার্থীকে যখন প্রিলিমিনারির জন্য ভর্তি হয় তখন তাকে বোর্ড বইগুলো পড়ানো এভাবে সম্ভব হয় না। সম্ভব না হওয়ার কারণটা কি? সময় কম। কারণ প্রিলিমিনারি কোর্সের জন্য আপনি 7 থেকে 8 মাস এর মধ্যে একটা কোর্স শেষ করতে হয়। এই জন্য আপনি বেসিক বইগুলো তাকে পড়ানোর ওই সময়টা আপনার নাই। এখন কোচিং গুলো যে কাজটা করে এটা কি, ওই অল্প সময়ের মধ্যে 5 থেকে 6 মাসের মধ্যে যাতে দ্রুত খুব তাড়াতাড়ি সম্ভব তার কোর্সটা শেষ করে দেবে। কিন্তু বেসিক কোর্সের আমাদের লক্ষ্য বিষয় হলো, যেহেতু বিএসসি বর্তমানে বেসিক বই থেকে প্রশ্নগুলো করে, এই জন্য বেসিক বইয়ের আলোকেই আমরা এখান থেকে স্টুডেন্টগুলোকে তার প্রিপারেশনটা শুরু করি। ঠিক আছে? যেমন আপনার একসময় 9-10 এর বর্তমানে আপনারা দেখেছেন বিভিন্ন পরীক্ষার প্যাটার্ন, বিসিএস, পিডি, রিটেন, ভাইভা। আমরা এমন একটা কম্বাইন্ড ক্লাস বা কোর্স চালু করছি বর্তমানে, যেখানে আপনি একটা ক্লাসে পিডি, রিটেন, ভাইভা, অর্থাৎ এই টপিকস থেকে পিডিতে কি ধরনের প্রশ্ন হয়, রিটেনের কি ধরনের প্রশ্ন হয়, আর ভাইভাতে আপনি কি ধরনের প্রশ্নগুলো ফেস করতে পারেন। আর এই প্রশ্নগুলা আমরা সাজিয়েছি বেসিক বইয়ের আলোকে। এই ক্ষেত্রে আমরা আপনার এই কোর্সটা করলে আপনাকে বেসিক বইটা পড়তে হবে না, এবং আমরা হচ্ছে আপনার পরিমিতি সেকেন্ড পেপার, যেটা আপনার বিসিএস রিটেনের জন্য খুব বেশি কাজে লাগে, মুক্তিযুদ্ধ অংশের জন্য, সংবিধানের জন্য এবং সরকার ব্যবস্থার জন্য। আমরা এই কোর্সের এই বইয়ের আলোকে এই বইয়ে যে প্রশ্নগুলো আছে এখানে আমরা সলভ করব। এরপর হচ্ছে নবম দশম শ্রেণীর আপনার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই বই থেকে প্রিলিমিনারি পরীক্ষায় কিছু ট্রিকি প্রশ্ন হয়। ঠিক আছে? তো ওই বই থেকে আমরা আপনাদেরকে এইখানে ক্লাসগুলোতে আলোচনা করব। আর একই সাথে ভাইভাতে আপনি কি ধরনের প্রিপারেশন নিতে পারেন, ভাইভাতে আপনার কি ধরনের প্রশ্ন হয়। কিন্তু আমরা দেখা যায় একটা স্টুডেন্ট পিডি রিটেন যখন শেষ করে তখন ভাইভাতে তার ক্লাস করার সময় থাকে না, কারণ রিটেন যে পাঠটি পাস করে ফেলে তখন সে কোনো না কোনো চাকরিতে ইনভলভ থাকে। যাদের স্পিকার খোলা আছে সবাই মিউট করে দিন। বর্তমানে যারা চাকরি পাচ্ছে একসাথে দেখবেন 3-4টা চাকরি পেয়ে যাচ্ছে। কিন্তু আমরা ওই সময় একটা স্টুডেন্ট ভালোভাবে ভাইভা কোর্সটা করার সময় হয় না, অথবা আপনি প্রিলিমিনারি যখন টিকলেন ওই সময় আপনি আরেকটা চাকরি করতে চান, তখন আপনার এই যে রিটেন প্রিপারেশন নেওয়ার কিন্তু সময় থাকে না। এই জন্য আমরা এখন থেকে আপনারা যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আছেন, আমরা আপনাদের কম্বাইন্ড একটা কোর্স করাবো, যেখানে হচ্ছে প্রিলি রিটেন ভাইভা প্রত্যেকটা জায়গায় আপনার কাজ হবে। ঠিক আছে? যেমন ভাইভা প্রশ্নগুলো একটু ট্রিকি হয়। আপনাকে ভাইভাতে প্রশ্ন করে, পিলিতে প্রশ্ন করে কি বাংলাদেশ সংবিধানের নাম বল, কি নাম? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। রিটেন পরীক্ষায় কি আসে? বাংলাদেশ সংবিধান রচনার ইতিহাস আলোচনা করে। ভাইভাতে আপনার প্রশ্ন জিজ্ঞেস করবে বাংলাদেশের সংবিধানকে আপনি সেরা মনে করেন কেন? ঠিক না? তাহলে বাংলাদেশ সংবিধানের সাথে অন্য রাষ্ট্রের সংবিধানের পার্থক্যটা কোথায়? কেন আপনি শ্রেষ্ঠ মনে করেন বাংলাদেশ সংবিধানকে? তার আলোকে যুক্তি দেন। তাহলে আমরা আজকে যে ক্লাসটা শুরু করব সেটা হচ্ছে বাংলাদেশ সংবিধান নিয়ে। প্রথমে আমরা দুই একটা প্রশ্ন একটা অ্যানালাইসিস করি। যেমন প্রিলিমিনারিতে আমার প্রশ্ন আসে, বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব অর্পণ করা হয় কার হাতে? এই প্রশ্ন 43 বিসিএস এর প্রশ্ন আসার আগে এটা কোনো বোর্ড বইয়ে কিন্তু এই ধরনের কোনো আপনার এই যে গাইড বইয়ে এই ধরনের কোনো প্রশ্ন ছিল না। এর প্রশ্নটা কোথা থেকে ছিল? মোজাম্মেল হক স্যারের যে বইটা আছে পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্র, ওই বইয়ে এই প্রশ্নটা উত্তর আছে। এখন নতুন নতুন গাইড গুলোতে এই প্রশ্নটা যুক্ত করতেছে, তাই না? কিন্তু আপনাকে আমরা এমন ভাবে প্রশ্নটা বা কোর্সটা করাবো যাতে বেসিক বইয়ে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপনি কিভাবে আনসার করতে পারেন। ঠিক আছে? এরপর দেখেন পরবর্তী প্রশ্ন হচ্ছে আরেকটা এক্সেপশনাল প্রশ্ন, সংবিধানের কোন সংশোধনকে ফার্স্ট ডিসক্লোশন অফ দ্য কনস্টিটিউশন বলা হয়? আর কোন সংশোধনী? এটা কিন্তু এর আগে আপনার এটা হচ্ছে একটা আইকিউ টাইপের প্রশ্ন।
এটা হচ্ছে একটা কি আইকিউ টাইপসের প্রশ্ন, যে কোন সংবিধানকে প্রথম সংবিধান বিকৃত করণের বিকৃত করা হয় সংবিধানকে কোন সংশোধনীর মাধ্যমে। এই প্রশ্নগুলো যদি আপনি বুঝতে হয় তখন একটা রাজনৈতিক প্রেক্ষাপটটা জানাবো। এখন আপনি একটা প্রিলিমিনারি স্টুডেন্টকে আমরা যখন পড়াই তখন সে তার কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটগুলো বোঝানো সম্ভব হয় না। এই জন্য আমরা আপনাদেরকে এমন ভাবে কোর্সটা করাবো যাতে আপনি এখন থেকে আপনি যে কোনো খুঁটিনাটি কি প্রশ্ন আপনি আনসার করতে পারেন। ঠিক আছে, এরপরে আরেকটা প্রশ্ন যেমন এখানে আছে আপনার বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বৃদ্ধির কথা উল্লেখ আছে এই বিষয়গুলা। এরপর দেখেন রিটেন পরীক্ষা এখানে কি ধরনের প্রশ্ন হয়। রিটেন পরীক্ষায় যে প্রশ্নগুলো হয় সেটা হচ্ছে যেমন আপনার 45তম বিসিএস এর সবাই প্রশ্ন মিউট এসেছে করে দিন, মিউট প্রস্তাবনা করুন বলতে সবাই, কি আপনাদের কথার সাউন্ড আসতেছে ক্লাসের ভিতরে, আলোচনা মিউট করে দিন সবাই, বুঝেন না? পরীক্ষায় বিসিএস পরীক্ষা। কিন্তু আমরা প্রিলিমিনারি একটা স্টুডেন্টকে কখন আমরা প্রস্তাবনা বলতে কি বুঝো এই বিষয়গুলো কখনো পড়াতে যাব না। আমরা একজন প্রিলিমিনারি স্টুডেন্টকে পড়াই কি বাংলাদেশ সংবিধান কি দিয়ে শুরু, প্রস্তাবনা দিয়ে শুরু, আর প্রস্তাবনা কি দিয়ে শুরু, বিসমিল্লাহ দিয়ে শুরু, শেষ। কিন্তু আমরা যখন রিটেন পরীক্ষা যখন পড়াই তখন স্টুডেন্ট প্রস্তাবনা এজন্য আমরা যখন বেসিক কোর্সে যখন ডিজাইন করেছি তখন আপনাদেরকে আমরা প্রিলিমিনারিতে কি ধরনের প্রশ্ন হয়, রিটেনে কি ধরনের প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো আলোকে আমরা এই কোর্সটা সাজিয়েছি। এরপরে আরেকটা প্রশ্ন রিটেন পরীক্ষায় আসে সংবিধান সংশোধনের প্রিলিমিনারি পরীক্ষায় কি প্রশ্ন হয়, বাংলাদেশ সংবিধানকে সংশোধন করা যায় কোন অনুচ্ছেদ। আর্টিকেল 142 142 নম্বর অনুচ্ছেদ। কিন্তু ওখানে বলা নাই যে প্রস্তাবনাটা আপনি কিভাবে সংশোধনটা কিভাবে করবেন। ঠিক আছে, এরপরে দেখেন আরেকটা প্রশ্ন আছে বিচারপতির অপসারণের পদ্ধতি আলোচনা করো। এটা রিটেন পরীক্ষার প্রশ্ন 44তম বিসিএস এর প্রশ্ন। কিন্তু এখান থেকে আপনার প্রিলিমিনারি কি প্রশ্ন হয়, বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বিচারপতিদের অপসারণের কথা বলা আছে, আর্টিকেল 96 এ। প্রিলিমিনারিতে আমরা এতটুকু পড়ি কিন্তু কিভাবে তার পদ্ধতিটা হয় ভাইয়ারা সবাই মিউট করো, মিউট করো। এরপর সবাই মিউট নির্বাচন করো। বিধি দিয়ে পড়ানো হয় নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয়। তারপর রিটেন পরীক্ষা প্রশ্ন হয় নির্বাচন কমিশনের গুরুত্ব আলোচনা করো, 43তম বিসিএস এর প্রশ্ন। এরপরে আপনার নারী ক্ষমতায়ন নিয়ে সংবিধানে কোন অনুচ্ছেদে বলা আছে, প্রিলিমিনারি প্রশ্ন। কিন্তু আমার রিটেন পরীক্ষা প্রশ্নটা কি হয়, রিটেন পরীক্ষার প্রশ্নটা হয় আপনার নারীর ক্ষমতায়নের জন্য বাংলাদেশ সরকারের সাংবিধানিক পদক্ষেপগুলো কি, অর্থাৎ সংবিধানের কোন কোন অনুচ্ছেদে নারীর ক্ষমতায়ন নিয়ে বলা আছে। এরপর আরেকটা প্রশ্ন হয় বাংলাদেশ সংবিধানের কোন ভার্সনটি বর্তমানে আপনার উল্লেখ আছে বা কোন ভার্সনটি এখন চালু, প্রশ্নটা কিন্তু আপনার 43rd বিসিএস। এরপর দেখেন অনেক সময় রিটেন পরীক্ষা কেন আসে ধর্ম নিরপেক্ষ সংক্রান্ত অনুচ্ছেদ উল্লেখ করি, কারণ এগুলো কিন্তু আমরা ফোন দিচ্ছি দেখছো তখন কিন্তু আমরা কিন্তু এগুলো পড়াই না। এরপর দেখেন ভাইভাতে প্রশ্ন হয় মুক্তিযুদ্ধের চেতনা কি, এটা কিন্তু আমরা কলটা দিচ্ছি। এরপর দেখেন এরপর আরেকটা প্রশ্ন হয় বাংলাদেশ সংবিধানের ভাইবার প্রশ্নগুলো আমি একটু শোনাচ্ছি এখান থেকে কি কি ধরনের প্রশ্ন হয়। আমাদের সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদে বলা আছে গণতন্ত্র যাহা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিগণিত হবে। এখন এখান থেকে প্রশ্ন আপনি প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্র বলতে কি বুঝছেন, দুইটার মধ্যে পার্থক্য কি কেউ পারবেন? What is the difference between republic and people's republic? আমাদের সাংবিধানিক নাম কি দেশে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, তাই তো? আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্র এই দুটোর মধ্যে পার্থক্য আছে? আছে, কি পার্থক্য? আর গণতন্ত্র গণতন্ত্র দুইটা প্রায় একই জিনিস, কিন্তু এটার সরকার কাঠামোতে একটু পার্থক্য আছে। গণতন্ত্র মানে হচ্ছে জনগণের শাসন, যে শাসন ক্ষমতায় যে শাসন ব্যবস্থায় জনগণের প্রাধান্য থাকে। প্রজা মানে কি জনগণ, আর তন্ত্র মানে কি শাসন, জনগণের শাসন, যে শাসন ব্যবস্থায় জনগণের প্রাধান্য থাকে। আমার সংবিধানের 7 নম্বর অনুচ্ছেদে ওটাই বলা আছে যে জনগণ সকল ক্ষমতা উৎস, তাই না? আবার তাহলে এখন আমি বলতেছি আমাকে গণপ্রজাতন্ত্র পার্থক্য, আপনার প্রজাতন্ত্রে
প্রজাতন্ত্র, গণ গণপ্রজাতন্ত্র, গণপ্রজাতন্ত্র। আমি একটা রাষ্ট্রের নাম বলি, যদি প্রজাতন্ত্র হয়, যেমন আমি যদি মনে করি তাইওয়ান, এটা হলো একটা প্রজাতান্ত্রিক রাষ্ট্র, তাইওয়ান। আবার গণতন্ত্র রাষ্ট্র আমি বললাম হচ্ছে বাংলাদেশ। দেখেন তো, তার পার্থক্যটা কি হবে? পার্থক্যটা কি হবে? পার্থক্যটা হচ্ছে আপনার, যেখানে সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান সরাসরি জনগণ কর্তৃক নির্বাচিত হয়। তাইওয়ানের জনগণ ভোট দিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচন। কিন্তু আমাদের বাংলাদেশের জনগণ কি সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচন করে? আমরা কি করি? আগে এমপি নির্বাচন করি, সেই এমপিরা পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করে, তারপর রাষ্ট্রপতি যিনি বিজয়ী দলের প্রধানকে প্রধানমন্ত্রী নির্বাচন করে। এটাই তো, তার মানে প্রধানমন্ত্রী নির্বাচন আমরা সরাসরি অংশগ্রহণ করি না। তাহলে এই জন্য আমরা কি গণভোট, অর্থাৎ জনগণ প্রথমে তারা কি করে? প্রতিনিধি নির্বাচন করে, আর ওই প্রতিনিধিরাই রাষ্ট্রপতি বা সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান তারা নির্বাচন করে। এটা হচ্ছে কি গণপ্রজাতন্ত্র। দেখেন বাংলাদেশে 1975 সাল থেকে আরম্ভ করে 1991 সাল পর্যন্ত এই সময় বাংলাদেশে কিন্তু প্রজাতন্ত্র বিদ্যমান ছিল। কারণ রাষ্ট্রপতি যখন জিয়াউর রহমান হয় সরাসরি জনগণ কর্তৃক নির্বাচিত, এরশাদও সরাসরি জনগণ কর্তৃক নির্বাচিত। জান কি না এটা? জিয়াউর রহমান কিন্তু ক্ষমতা এসেছে আনা ভোটের মাধ্যমে, জনগণের আনা ভোটের মাধ্যমে। তাহলে যেখানে জনগণ সরাসরি রাষ্ট্রপ্রধানকে নির্বাচন করতেছে সেটা কি? আর যেখানে জনগণ সরাসরি রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধানকে নির্বাচন না করে প্রতিনিধির মাধ্যমে নির্বাচন করে, সেটা কি? গণভোট। ঠিক আছে। এরপর দেখেন আরেকটা, এখান থেকে প্রশ্ন হয় আপনার, যে সর্বোচ্চ রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংবিধান। এবং সর্বোচ্চ আইন বলতে আপনি কি বুঝেন? অথবা বলে ব্যাখ্যা করো রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংবিধান, আমি ব্যাখ্যা। আবার অনেক সময় জিজ্ঞেস করি স্বাধীনতার ঘোষণা এবং স্বাধীনতার ঘোষণাপত্র পার্থক্য। এই প্রশ্নগুলো ভাইভাতে প্রশ্ন হয় এখান থেকে। এবং বাংলাদেশের প্রতিকৃতি। তো আজকে আমরা প্রথমে শুরু করব বাংলাদেশ সংবিধান। এই হলো আমার প্রাথমিক আলোচনা, কেন আমরা এই ক্লাসটা করি। ঠিক আছে, কেন বেসিক কোর্সটা করব সেই জন্য আমরা একটা আউটলাইন দিলাম। আর আমাদের এখন যে কোর্সটা সেটা হচ্ছে আমরা একটা প্রশ্নে প্রিলি রিটেন ভাইভা কিভাবে প্রশ্ন আসতে পারে সব বিষয়ে আলোচনা করব। প্রথম দেখেন সংবিধান। সংবিধান কি? সংবিধান, আমার প্রথম প্রশ্ন হলো সংবিধান কি? সংবিধান কি বলেন তো? সংবিধান কি? হ্যাঁ হ্যাঁ, সংবিধান হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনার দলিল। এক কথায় সংবিধান যদি আমরা বলি, সংবিধান কি একটা রাষ্ট্র পরিচালনার দলিল। রাষ্ট্র পরিচালনার দলিল, যেখানে একটি দেশের শাসন, আইন ও নির্বাহী বিভাগের ক্ষমতা এবং তাদের সম্পর্কে জানা যায়। তাহলে আমরা প্রথমে দেখলাম সংবিধানটা কি। আমরা দেখলাম সংবিধান হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনার দলিল। আরেকটা বিষয় সংবিধানকে বলা হয় আপনার মিরর অফ দ্য নেশন, একটা জাতির দর্পণ। একটা জাতিকে চেনার জন্য একটা জাতির আইন বিভাগের কাজ কি, একটা রাষ্ট্রের শাসন বিভাগের কাজ কি, একটা রাষ্ট্রের বিচার বিভাগের কাজ কি, এবং এদের মধ্যে কি ধরনের সম্পর্ক আছে সেই বিষয়গুলো কোথায় উল্লেখ থাকে? সংবিধান উল্লেখ থাকে। এবং একটা রাষ্ট্রের মূলনীতি কি, কোন বিষয়গুলোকে রাষ্ট্রের সংবিধানে মৌলিক অধিকার হিসেবে চিহ্নিত করা আছে, এই বিষয়গুলো সবকিছু থাকে কোথায়? সংবিধানে। তাহলে একটা সংবিধান জানার মাধ্যমে একটা জাতিকে জানা যায়, সংবিধান জানার মাধ্যমে একটা জাতির শাসন বিভাগ সম্পর্কে জানা যায়, একটা জাতি সম্পর্কে সাম্যক একটা ধারণা পাওয়া যায়। একটা জাতি কতটুকু সভ্য, কতটুকু সিভিলাইজড, সেটা সংবিধানের মাধ্যমে জানা যায়। গণতন্ত্রের সংবিধান আর গণতন্ত্রের সংবিধান, গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধান কি কখনো এক হয়? না।
তাহলে এর মাধ্যমে আমরা জানতে পারি একটা রাষ্ট্রের শাসকরা কত বেশি সিভিলাইজড। ঠিক আছে, এই জন্য এরিস্টটলের একটা উক্তি আছে, কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চোজেন ফর ইটসেলফ। রাষ্ট্র পরিচালনা রাষ্ট্রের একটা জীবন ধারা বলেছেন, জীবন ধারা বলেছেন। আর একটা বিষয় হচ্ছে আবার একটা সংবিধান যখন তৈরি হয় বা একটা সংবিধান তৈরির মাধ্যমে যখন প্রণয়ন হয়, ওই রাষ্ট্রের স্বাধীনতার ইতিহাস, রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য, এগুলো কিন্তু সংবিধান বলে। তাহলে সংবিধান কি? সংবিধান হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনার দলিল বা একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন, যেখানে একটা রাষ্ট্রের শাসন বিভাগ, আইন বিভাগ এবং তাদের সম্পর্কে বিস্তারিত জানা যায়। আচ্ছা, এখন দেখেন এই সংবিধান আমরা যদি বলি, বর্তমান আমার সংবিধানটা কার্যকর হয় 1972 সালের 16 ডিসেম্বর, তাই না? আমার রাষ্ট্রের সংবিধান কার্যকর হয় 1972 সালের 16 ডিসেম্বর, তাই না? তার বর্তমান সংবিধানটা কার্যকর হয় 1972 সালের 16 ডিসেম্বর। এখন প্রশ্ন হলো, রাষ্ট্র স্বাধীন হয় কত সালে? বাংলাদেশ স্বাধীন হয় কত সালে? কত তারিখ? আর 71 তো এটা ক্লাস 1 এর বাচ্চা জানে। 16 ডিসেম্বর স্বাধীন হয় না? বাংলাদেশ 16 ডিসেম্বর স্বাধীন হয়। কে কে একমত? হাত তুলুন তো। এই অনলাইনে যারা আছে, বাংলাদেশ 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীন হয়। এই যে দেখেন, আর রাষ্ট্র কখন স্বাধীন হয়? 26 মাস স্বাধীন হয়। 26 মার্চ। 16 ডিসেম্বর বিজয় দিবস। বিজয় দিবস। রাষ্ট্রটা দিবস পালন করি কয় তারিখ? 26 মার্চ। দেখেন, আপনি এটাও ভুলে গেছেন। তাহলে আপনার বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালের 26। তাহলে দেখেন 1971 সালের 26 মার্চ থেকে শুরু করে 1972 সালের 16 ডিসেম্বর, এই সময়টা আমার রাষ্ট্র পরিচালিত হয়েছে, তাই না? মুজিবনগর সরকার গঠিত হয়, তারা রাষ্ট্র পরিচালনা করে। তারপর বঙ্গবন্ধু দেশে আসেন, তিনিও রাষ্ট্র পরিচালনা করেন। এই দীর্ঘ সময় কি আমার কোন সংবিধান কি ছিল না ছিল না? হ্যাঁ, তাহলে 1971 সালের 26 মার্চ থেকে শুরু করে 1972 সালের 16 ডিসেম্বর, এই সময়ে কি আমার সংবিধান কি ছিল নাকি সংবিধান ছিল না? ছিল না। কোন সংবিধান ছিল না? হ্যাঁ, ছিল। অস্থায়ী সংবিধান, যা অস্থায়ী। একজন লিখেছেন সুন্দর, 26 মাস স্বাধীন। হ্যাঁ, আপনার দুইটা অন্তর্বর্তীকালীন সংবিধান ছিল। এই প্রশ্নগুলো ভাইবার প্রশ্ন। বর্তমানে 1972 সালের 16 ডিসেম্বর সংবিধান কি হয়, কার্যকর হয়, তার আগে কি কোন সংবিধান ছিল? হ্যাঁ, ছিল। কয়টা সংবিধান ছিল? দুইটা। আর এদেরকে আমরা কি বলি? প্রভিশনাল কনস্টিটিউশন, অন্তর্বর্তীকালীন সংবিধান। তাহলে আমার অন্তর্বর্তীকালীন সংবিধান কয়টি? একটু লিখে ফেলেন। অন্তর্বর্তীকালীন সংবিধান দুইটি। অন্তর্বর্তীকালীন সংবিধান দুইটি। তাহলে 1971 সালের 26 মার্চ থেকে শুরু করে 1972 সালের 16 ডিসেম্বর পর্যন্ত আমার দুইটা সংবিধান ছিল। এদেরকে আমরা বলি অন্তর্বর্তীকালীন সংবিধান। লেগেছে? আচ্ছা, তার প্রথমটা কি? প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান হলো আপনার মুজিবনগর সরকারের ঘোষণাপত্র। তার প্রথম, এইটা আমরা যে বললাম দুইটা অন্তর্বর্তীকালীন সংবিধান, এর মধ্যে প্রথমটা কি? মুজিবনগর সরকারের ঘোষণাপত্র। ঘোষণাপত্র। তাহলে মুজিবনগর সরকার কত তারিখে ঘোষণাপত্র পাঠ করে? হ্যাঁ, জারি করে 10 এপ্রিল, কিন্তু পাঠ করে 17 এপ্রিল। তাহলে মুজিবনগর সরকারের জারিকৃত ঘোষণাপত্র, সেটা আমার প্রথম সংবিধান। আবার 1971 সালের 26 মার্চ থেকে শুরু করে 1972 সালের 11 জানুয়ারি পর্যন্ত, এটা ছিল আমার প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান। ঠিক আছে, তাহলে আমার প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধানের নাম কি বলুন তো একবার? মুজিবনগর সরকারের জারিকৃত ঘোষণাপত্র। সেটা কখন পর্যন্ত কার্যকর ছিল? 1972 সালের 11 জানুয়ারি। কিন্তু তার কখন থেকে সেটা বলবৎ করা হয়?
এটা আমরা একটু আগে বলেছেন মুজিবনগর সরকার ঘোষণাপত্র জারি করে কয় তারিখ? 10 এপ্রিল। আর পাঠ করে 17 এপ্রিল, তাই তো? পাঠ করে 17 এপ্রিল, পাঠ জারি করা হয় 10 এপ্রিল, আর পাঠ করা হয় কখন? 17 এপ্রিল। কিন্তু আমি লিখতেছি কি সংবিধানটা কার্যকর হয় কখন থেকে? 26 মার্চ থেকে। মুজিবনগর সরকার যেদিন 17 তারিখে শপথ গ্রহণ করে সেই দিন তারা মুজিবনগর সরকার ঘোষণাপত্র জারি করে, এবং সেখানে তারা বলে এই ঘোষণাপত্র আজকে জারি হলো, তবে কার্যকর হবে 1971 সালের 26 মার্চে। তাহলে প্রথম মুজিবনগর সরকারের ঘোষণাপত্র জারি করা হয় 10 এপ্রিল, পাঠ করা হয় 17 এপ্রিল, তবে কার্যকর হবে 71 সালের 26 মার্চ থেকে। ক্লিয়ার? তাহলে আমার প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান 26 মার্চ 1971 থেকে 1972 সালের 11 জানুয়ারি। ক্লিয়ার? এখন এই যে আমি বললাম সংবিধান মানে কি, যেখানে রাষ্ট্র পরিচালনা দলিল থাকে। তার মুজিবনগর সরকারের ঘোষণাপত্রে কি উল্লেখ আছে দেখেন, এখন লাস্টের দিকে বলা আছে আপনার সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হবেন এবং সৈয়দ নজরুল ইসলাম প্রজাতন্ত্রের উপরাষ্ট্রপতি হবেন। এখন ফাইবাতে এখান থেকে প্রশ্ন হয় মুজিবনগর সরকার কি ধরনের সরকার ছিল? বলেন। হ্যাঁ, প্রবাসী সরকার তো বুঝলাম, এটা আইন বিভাগ এবং শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে সরকারকে আমরা কয় ভাগ করি? দুই ভাগে। কি কি? একটা সংসদীয় সরকার, আর একটা কি? রাষ্ট্রপতি শাসিত সরকার। বেসিক ক্লাস বিডে আমি বিষয়গুলো আলোচনা করছি, আরে করতাম না। ঠিক আছে, তাহলে এটা চলে গেল, আপনারা লিখতে পারছেন তাই না? চলে গেল মনে হয়। ওকে, তাহলে আইন বিভাগ এবং শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে আমরা সরকার কয় বিভক্ত? দুই ভাগে। কি কি? সংসদীয় সরকার বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার, আরেকটা কি? রাষ্ট্রপতি শাসিত সরকার। তাহলে মুজিবনগর সরকার কি ধরনের সরকার ছিল? রাষ্ট্রপতি শাসিত সরকার। তাহলে রাষ্ট্রপতি শাসিত সরকারে সবকিছুর প্রধান কে থাকে? রাষ্ট্রপতি। আর সংসদীয় সরকারের সবকিছুর প্রধান কে থাকে? রাষ্ট্রপতি হচ্ছে আমাদের বাংলাদেশে নামে মাত্র রাষ্ট্রপতি, প্রকৃত ক্ষমতা নির্বাহ করে কে? প্রধানমন্ত্রী। আমাদের রাষ্ট্রপতির কাজ কি? আল্লাহুম্মা আমিন বলা। হুজুর যখন মসজিদে আপনার মুনাজাত ধরে, হুজুর যাই কিছু বলে আপনারা কি বলেন পিছনে? আমিন। হুজুর যদি বলে আমি ছাড়া সব মারা যাক, অনেক ব্যাখ্যালে বলে আমি। বুঝা গেল? বাংলাদেশের রাষ্ট্রপতির অবস্থা সেম, যে প্রধানমন্ত্রী সকল ক্ষমতা নির্বাহ করেন, রাষ্ট্রপতি তার নামে মাত্র রাষ্ট্রপ্রধান। কিন্তু আমেরিকাতে রাষ্ট্রপতি বিপুল ক্ষমতার অধিকারী। আমাদের এখানে পার্লামেন্ট সকল আইন প্রণয়ন করে, পার্লামেন্ট আইনটা বাতিল করে, রাষ্ট্রপতির নিকট নাম মাত্র যায়, তিনি সেটা অনুমোদন করলেও আইন হবে, না করলেও আইন হবে। কিন্তু আমেরিকাতে রাষ্ট্রপতি যে কোনো বিল ঠেকা দিতে পারে, তার নির্বাহী ক্ষমতা বলে আমেরিকাতে রাষ্ট্রপতি যে কোনো বিল তিনি কি করতে পারেন? বাতিল করে দিতে পারেন। বাংলাদেশে পারেন না, এই জন্য আমরা বলি নাম মাত্র প্রধান। আর আমেরিকাতে তিনি সবকিছুর ক্ষমতার অধিকারী, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। আমাদের এখানে প্রধানমন্ত্রী যাই কিছু বলবে তিনি তাই কিছু বলবেন, এর বাইরে তিনি কিছু করতে পারবেন। আর মুজিবনগর সরকারটা কোন ধরনের সরকার ছিল? রাষ্ট্রপতি শাসিত সরকার। এবং এখান থেকে 35 বিসিএস প্রিভিয়াসে একটা প্রশ্ন এসেছে, আপনার মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিল? মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে? এই যে আবার মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন বলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি বলেছেন তিনিই সঠিক। কারণ হচ্ছে মুজিবনগর সরকার যে ঘোষণাপত্র জারি করে সংবিধানের 7ম তফসিলে সেই জিনিসটা উল্লেখ আছে, সেখানে বলা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি মুজিবনগর প্রজাতন্ত্রের সর্বাধিনায়ক, আর এম এ ওসমান হচ্ছে প্রধান সেনাপতি। ক্লিয়ার? সেনাপতি হচ্ছে সেনা, নৌ, বিমান, এই 3 বাহিনীর প্রধান। কিন্তু ওভারঅল সবকিছু মিলে রাষ্ট্রের প্রধান সবকিছু সর্বাধিনায়ককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই প্রশ্নটা 35 বিসিএস প্রিলিমিনারিতে এসেছিল। আমি যে বলেছিলাম যে বেসিক কোর্সটা কেন দরকার, এই জন্যই দরকার, কারণ আপনি প্রিলিমিনারি কোনো বইয়ে প্রশ্নটা এর আগে ছিল না। এরপর দেখেন, এরপর তিনি বলতেছেন
আপনার প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা ভোগ করবেন কে? রাষ্ট্রপতি, যেহেতু রাষ্ট্রপতি শাসিত সরকার। এরপর হচ্ছে তিনি প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়, ওই বিষয় ক্ষমতাকার রাষ্ট্রপতি। যার বাংলাদেশ যখন আপনার 1972 সাল থেকে জিয়া রহমান যখন ক্ষমতা আসে, 76 সাল থেকে আপনার জিয়া রহমান ক্ষমতা আসার পর থেকে 1991 সাল পর্যন্ত আমাদের এই শাসন ব্যবস্থা, এই সময়কালে রাষ্ট্রপতি সকল কিছুর ক্ষমতা সম্পন্ন ছিলেন। তিনি প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারতেন। রাষ্ট্রপতি কাকে নিয়োগ করতেন? প্রধানমন্ত্রী নিয়োগ করতেন। কারণ আমরা ওই সময় ছিলাম প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট বা রাষ্ট্রপতি শাসিত সরকার। তাহলে আমার প্রথম সরকার, এবং তিনি কর আরোপ করা, অর্থ ব্যয় করার ক্ষমতাও তিনি প্রাপ্ত হবেন। তাহলে এই যে আমরা মুজিবনগর সরকারের যে ঘোষণাপত্র, সেখান থেকে বুঝতে পারি মুজিবনগর সরকার কি ধরনের সরকার ছিল? রাষ্ট্রপতি শাসিত সরকার। তাহলে আমার বাংলাদেশ 1971 সালের 26 মার্চ থেকে শুরু করে 1972 সালের কয় তারিখ? 11 জানুয়ারি পর্যন্ত। তাহলে এটা ছিল আমার প্রথম সংবিধান। সেখানে রাষ্ট্র ব্যবস্থা কিভাবে হবে সেটা উল্লেখ আছে। আমি যদি একটা পড়ে শুনে আপনাদেরকে, এখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করে যে আপনার মুজিবনগর সরকার কি ধরনের সরকার ব্যবস্থা ছিল? রাষ্ট্রপতি সরকার। সেখানে রাষ্ট্রপতি সর্বাধিনায়ক ছিলেন, রাষ্ট্রপতি কর আরোপ করতে পারতেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করতে পারতেন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান সম্পর্কে আলোচনা করবো। এবার দেখেন দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান। একটু লিখে ফেলেন, দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান। তাহলে দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান কখন থেকে? 1972 সালে 11 জানুয়ারি থেকে শুরু করে। আপনার লেখার সময় 11 জানুয়ারি আগে দিবেন, ঠিক আছে? সঠিকটা হচ্ছে আগে ডেট দেওয়া, হ্যাঁ। 11 জানুয়ারি থেকে শুরু, 11 জানুয়ারি 1971 সাল থেকে, 11 জানুয়ারি 1971 সাল থেকে শুরু করে 1972 সালের 16 ডিসেম্বর। এটা হচ্ছে আমার দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান। দেখা হলো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 10 জানুয়ারি দেশে আসলেন। আসার পরে 11 জানুয়ারি তিনি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। অস্থায়ী সংবিধান আদেশ জারি করার পরে তখন মুজিবনগর সরকার ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার। তখন তিনি এটাকে বলেন, যেহেতু বঙ্গবন্ধু সারা জীবন সংসদীয় গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন, সেই জন্য তিনি রাষ্ট্রপতি শাসিত সরকারটা বাদ দিয়ে তিনি আবার শুরু করলেন কি? সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা প্রচলন করলেন। তাহলে দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান কোনটা? অস্থায়ী সংবিধান আদেশ জারি। অস্থায়ী সংবিধান আদেশ জারি হলো আমার দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান। অস্থায়ী সংবিধান আদেশ জারি। তাহলে দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান হলো কোনটা? অস্থায়ী সংবিধান আদেশ জারি, যেটা 1972 সালের 11 জানুয়ারি থেকে শুরু করে 1972 সালের 16 ডিসেম্বর পর্যন্ত কার্যকর ছিল। এখন দেখেন এই সরকার ব্যবস্থা কি ধরনের সরকার ছিল? সংসদীয় সরকার। সেখানে কি বলা ছিল? বলা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হবেন এবং তিনি একজন রাষ্ট্রপতি নিযুক্ত করতেন। এবং তিনি ওই দিন 12 জানুয়ারি আপনার আবু সাইদ চৌধুরীকে তিনি রাষ্ট্রপতি নিযুক্ত করেন, আর বঙ্গবন্ধু গ্রহণ করেন তিনি প্রধানমন্ত্রী পদ। আর তাজউদ্দিন আহমেদের দায়িত্ব কি ছিল? তিনি তো প্রধানমন্ত্রী ছিলেন কিসে? মুজিবনগর সরকারে। কিন্তু এই যে অস্থায়ী সংবিধান আদেশ জারি করার পরে তিনি কি ধরনের, কোন পদে ছিলেন? তিনি অর্থমন্ত্রী। এই জন্য বাংলাদেশের প্রথম বাজেট পেশ করে কে? তাজউদ্দিন। ক্লিয়ার? বাংলাদেশের প্রথম বাজেট পেশ করে কে? তাজউদ্দিন আহমেদ। কেন করেন? কারণ হচ্ছে বঙ্গবন্ধু যখন 11 জানুয়ারি সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা চালু করলেন, তখন আবু সাইদ চৌধুরীকে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব অর্পণ করলেন, আর তাজউদ্দিন আহমেদকে তিনি দায়িত্ব দিলেন কিসে? অর্থমন্ত্রী। তাহলে আমার দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান। তাহলে বর্তমান সংবিধানের আগে আমার দুইটা সংবিধান কার্যকর ছিল। এই দুইটা কি? একটা হচ্ছে আপনার মুজিবনগর সরকারের ঘোষণাপত্র, আর একটা হচ্ছে আপনার অস্থায়ী সংবিধান আদেশ জারি। এবার দেখেন অস্থায়ী সংবিধান আদেশ জারি করার পরে
এবার 12 জানুয়ারি আবার 23 মার্চ 1972 সালে গণপরিষদ আদেশ জারি করা হয়। তারা গণপরিষদ আদেশ জারি করা হয় কখন? 23 মার্চ। আর গণপরিষদ আদেশ জারি করে কে? আবু সাইদ চৌধুরী। অনেকে এটা মনে করে রাষ্ট্রপতি করছে, না, ওই সময় রাষ্ট্রপতি কে ছিলেন? আবু সাইদ চৌধুরী। অনেকে মনে করে বঙ্গবন্ধু করেছে, এটা বঙ্গবন্ধু না, এটা কে করেছেন? আবু সাইদ চৌধুরী। তাহলে 23 মার্চ 1972 সালে তিনি কি করলেন? অস্থায়ী সংবিধান গণপরিষদ আদেশ জারি করেন। এখন প্রশ্ন হচ্ছে গণপরিষদ মানে কি একটু বলেন তো। এই যে আমরা যে গণপরিষদ আদেশ জারি বলতেছি, গণপরিষদ আদেশ জারি, এখন প্রশ্ন হলো এই গণপরিষদ মানে কি? আমরা এটাকে ইংরেজিতে বলি মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট। তার বোঝা যাচ্ছে কনস্টিটিউশনের জন্য যেই সদস্যদেরকে গঠন করা হয় তারাই হচ্ছে গণপরিষদ। অর্থাৎ একটা রাষ্ট্রের সংবিধান তৈরি করার জন্য যাদেরকে গ্রহণ করা হয় তারাই কি? গণপরিষদ সদস্য। তা আমার গণপরিষদের টোটাল সদস্য ছিল কয়জন? কয়জন? সংবিধান প্রণয়ন কমিটির সদস্য 34 জন, কিন্তু গণপরিষদ সদস্য কয়জন? 469। এখন দেখেন এই 469 এই গণপরিষদের সদস্য কারা এরা? কেউ বলতে পারবেন? এই যে আমি যে বলতেছি 469 জন গণপরিষদ মেম্বার, এখন প্রশ্ন এই লোকগুলো কারা? এই লোকগুলো কারা কি বলেন তো? জাতীয় পরিষদ ও 70 কারিগরি নির্বাচন, পরিষদের সদস্যরা। 70 নির্বাচনে যারা আপনার নির্বাচিত হয়েছিলেন তারাই হচ্ছে গণপরিষদের সদস্য। তার 70 নির্বাচনের মোট আসন কয়টি ছিল? জাতীয় পরিষদে আসন ছিল 310টি। ভাইবার প্রশ্ন এটা যে গণপরিষদের সদস্য 469 জন কেন? দেখেন কয়টি ছিল? 300, সরি, প্রাদেশিক পরিষদে ছিল 300 কয়টি? 10টি। আর জাতীয় পরিষদে আসন ছিল কয়টি? 169টি। টোটাল কয়টি হওয়ার কথা? এই যে আমি যে বললাম গণপরিষদের সদস্য কারা, বললাম 70 নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিল তারাই গণপরিষদের সদস্য, কিন্তু 70 নির্বাচন আমার গণপরিষদের সদস্য ছিল 780, 79 জন, কিন্তু আমি বলতেছি কয়জন? 69 জন। তার বাকি 10 জন বলেন। এই যে এখানে তো আছে আসন সংখ্যা তো 70 নির্বাচনে যারা আসনে জয় হলেন, নির্বাচন তো হয়েছে, কারা এরা? কারা? 10 জন নাই কেন বলেন তো? পশ্চিম পাকিস্তান থেকে নির্বাচিত কয়েকজন। না, এটা আচ্ছা আমি বলি। আপনার দেখেন এখানে 310 জন না, 10 জন কি সংরক্ষিত নারী আসন, তাই না? এই সংরক্ষিত নারী আসন গঠন হওয়ার আগে কিন্তু মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে। তার মানে এই 10 জন এখানে কি হয় নাই? গঠিত হয় নাই। তাহলে এখানে কয়জন ছিল? 300 জন। এই 300 আর 169 টোটাল কত হয়? 469। তাহলে ভাইভাতে এই ধরনের প্রশ্নটা করা হয় যে 70 নির্বাচনে তো আপনি বললেন গণপরিষদের সদস্য 469 জন, কিন্তু আমি যে এখানে দেখি 479 জন, বাকি 10 জন কার? তাহলে আপনার প্রশ্ন কি উত্তর কি হবে? যে প্রাদেশিক পরিষদে যে 10 জন সংরক্ষিত নারী আসনের সদস্য ছিল তাদের গঠন করার আগেই মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়। তাহলে 469 জন গণপরিষদের সদস্য, কিন্তু আমার শেষ পর্যন্ত গণপরিষদের সদস্য কয়জন ছিল? 403 জন। তাহলে এই বাকি যে আমার 66 জন বাদ গেল কারা? যারা আবার পাকিস্তানের প্রতি আনুগত্য স্বীকার করেছিলেন, যারা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করেছিলেন, আর অনেকে হচ্ছে মারা গিয়েছিলেন। শেষ পর্যন্ত আমার গণপরিষদের সদস্য ছিল কয়জন? 769। ক্লিয়ার? বেসিক ক্লাস মানে হচ্ছে আপনাকে একবারে বেসিক থেকে যে বিষয়গুলো জানা দরকার, এগুলো আপনি পিলিতে কখনো এই বিষয়গুলো আমরা আলোচনা করি না, কিন্তু রিটেন পরীক্ষা যেহেতু আমরা কোর্স হচ্ছে প্রিলি রিটেন ভাইভা কম্বাইন্ড প্রিপারেশন, এই জন্য আলোচনা করছি। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? এই সংবিধান আছে ক্লাসটা করার পরে সংবিধান সম্পর্কে কোনো আর জটিলতা তখন থাকবে না। তাহলে আমরা দেখলাম 403 জন ছিল আমার গণপরিষদের সদস্য।
এরপর এই গণপরিষদ আদেশ জারি করার পরে গণপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় 10 এপ্রিল। ক্লিয়ার? তার গণপরিষদের প্রথম বৈঠক কয় তারিখে হয়? 10 এপ্রিল। 10 এপ্রিল 1972 সালে গণপরিষদের প্রথম বৈঠক। একটু লিখে ফেলেন, গণপরিষদের প্রথম বৈঠক। তাহলে আমার গণপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় কখন? 10 এপ্রিল 1972 সালে। আচ্ছা, এই গণপরিষদের বৈঠকটা আপনার 10 এপ্রিল অনুষ্ঠান হওয়ার পরে 11 এপ্রিল মনসুর আলী একটা প্রস্তাব করেন যে একটা রাষ্ট্রের সংবিধান তৈরি করার জন্য একটা সংবিধান প্রণয়ন কমিটি যাতে গঠন করা হয়। তাহলে এই প্রস্তাবটা কে করেন? সংবিধান প্রণয়ন কমিটি গঠন করার প্রস্তাব মনসুর আলী। এখন তখন 11 এপ্রিল 1972 সালে 34 জনকে দিয়ে আবার একটা সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। সেখানে আবার বঙ্গবন্ধু এবং ক্যাপ্টেন মনসুর আলী ব্যতীত বাকি সবাই সেখানে ছিলেন। আমার যে মুজিবনগর সরকারের যারা ছিলেন তারা ছিলেন, আর এর বাইরে ব্যারিস্টার আমিরুল ইসলাম ছিলেন, তারপর হচ্ছে আপনার অ্যাডভোকেট সিরাজুল হক ছিলেন, এবং তার এক ছেলে আপনার পিএসসি সদস্য ছিল হামিদুল হক। এই পিএসসির সাবেক সদস্য হামিদুল হক, তার বাবার নাম হচ্ছে সিরাজুল হক, নীলফামারী থেকে তিনি ছিলেন। এই 34 জনকে নিয়ে সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়, এবং এর মধ্যে একজন নারী সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। উনার সম্পর্কে জানেন তো? উনি কে? বেগম রাজিয়া বানু। এখন আপনাকে ভাইভাতে একটা প্রশ্ন হয় যে এত মহিলা থাকতে বেগম রাজিয়া বানুকে কেন বলা হয়? বলেন তো? এতগুলো সদস্য থাকতে আমরা বেগম রাজিয়া বানুকে করলাম কেন বলেন? হ্যাঁ, পারবেন কেউ? পারবেন না? বেগম রাজিয়া বানু হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন, এবং তিনি শেরে বাংলা একে ফজলুল হকের নাতনি, এবং সম্পর্কীয় যে আপনার এই জাতীয় পরিষদের যে আসন, সেই আসনের সদস্য। এজন্য তাকে গণপরিষদের সদস্য হিসাবে, আচ্ছা, সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী যাকে অন্তর্ভুক্ত করা হয় সেটা হচ্ছে বেগম রাজিয়া বানু। আর এই গণপরিষদের প্রথম বৈঠক যে 10 এপ্রিল হয়, সেখানে স্পিকার কে ছিলেন? প্রশ্নটা হয় গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন? বলেন তো? মোহাম্মদুল্লাহ। আর মোহাম্মদুল্লাহ না, আমি নামটা লিখেছি শাহ আব্দুল হামিদ। একটু লিখে নেন এটা, শাহ আব্দুল হামিদ। আর ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ। এই জিনিসগুলো একটু লেখেন। গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ, আর গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার মোহাম্মদুল্লাহ। লেগেছে? গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ, আর ডেপুটি স্পিকার মোহাম্মদুল্লাহ। লেগেছে? আচ্ছা, আমাদের সংবিধান দুইটা দেশের আলোকে রচনা করা হয়, একটা হচ্ছে ইউকে আর একটা হচ্ছে ইন্ডিয়া। এই দুইটা দেশের আলোকে আমার সংবিধানটা গ্রহণ করা হয়। এই জন্য এই দুইটা রাষ্ট্রের সংবিধান প্রণয়ন কমিটিতে যারা ছিলেন, ডক্টর কামাল হোসেন, তাদের সাথে দেখা করার জন্য তিনি ইংল্যান্ডে এবং ভারতে গিয়েছিলেন। ইংল্যান্ডের আপনার এই যে ভারতের যে ব্যক্তি বাংলাদেশ সংবিধানের ক্ষেত্রে প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তার নাম হচ্ছে সুব্রত রায় মল্লিক। নামটা লেখেন। বাংলাদেশ সংবিধানের যে বিদেশি গুরুত্ব অপরিসীম, তার নাম হলো সুব্রত রায় মল্লিক। আমাদের সংবিধান তৈরিতে যে বিদেশি সবচেয়ে বেশি ভূমিকা রাখেন, সুব্রত রায় মল্লিক। দেখেছে? দেখা হয়েছে? ওকে, এবার দেখেন। এরপরে অক্টোবর মাসের 12 তারিখে 12ই অক্টোবর সংবিধানটা গণপরিষদে উত্থাপন করা হয়। দেখেন, 12ই অক্টোবর 1972 সালে সংবিধান গণপরিষদে উত্থাপন করা হয়। সংবিধান গণপরিষদে উত্থাপন করা হয় 12ই অক্টোবর।
লেখা হলো? এবার দেখেন একটা রাষ্ট্রের আইনটা কিভাবে তৈরি হয় একটু শুনেন। আমাদের সবার লেখা হচ্ছে না এটা? এটা একটু লেখার দরকার না, একটু শুনেন। আমাদের রাষ্ট্রের যে কোনো আইন কিংবা সংবিধান কিভাবে সংসদে পাস হয় একটু শুনেন। প্রথম হচ্ছে একটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়। যাই দেখা। আচ্ছা, অবস্থা একই হয়ে যাচ্ছে। আচ্ছা আমি একটু বলে দিই তাহলে। নিচ থেকে একজন লোক আসলে কি হচ্ছে, এই এটা একটু করে দেন। এটা সমস্যা করতেছে। আচ্ছা অবস্থা একই হচ্ছে। আচ্ছা, একটা রাষ্ট্রের সংবিধান কিংবা যে কোনো আইন কিভাবে হয়? প্রথম হচ্ছে একটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় একটা খসড়া উত্থাপন করে। আপনারা জানেন তো এটা খসড়া কি? হ্যাঁ, জাস্ট একটা লিখিত একটা ফরম্যাট, যেটা লিখিত আপনি নিয়ে গেছেন, এটাকে আমরা কি বলি? খসড়া। একটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় একটা খসড়া তারা তৈরি করে। এরপর প্রত্যেকটা মন্ত্রণালয়ে একটা থাকে সংসদীয় কমিটি, জানেন তো এটা? হ্যাঁ, সংসদীয় কমিটির কাজ কি? সংসদীয় কমিটির কাজ হচ্ছে ওই মন্ত্রণালয় আপনার যদি আপনার নতুন করে আইন তৈরি করে, ওই আইনের সাথে সংবিধানের কোনো সাংঘর্ষিক আছে কিনা সেটা পর্যালোচনা করে। এরপরে ওই সংসদীয় কমিটি দেখার পরে সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রথম কাজ হচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় একটা বিষয় তারা খসড়া তৈরি করবে। এরপর সংসদীয় কমিটি সেটাকে কি করে? তারা অনুমোদন করে। অনুমোদন করার পরে সেটা এই মন্ত্রণালয় পাঠাবে কোথায়? অর্থ মন্ত্রণালয়ে। যেমন কেন পাঠাবে অর্থ মন্ত্রণালয়ে? বাজেটের কোনো বিষয় আছে কিনা সেটা দেখার জন্য। যেমন আপনি একটা আইন পাস করলেন আজকে যে বাংলাদেশে আপনার সকল স্কুল কলেজে মাল্টিমিডিয়া ক্লাস অবশ্যই অনুষ্ঠিত হবে এবং শিক্ষকদেরকে মাল্টিমিডিয়া ক্লাস করতে হবে। এখন মাল্টিমিডিয়া ক্লাস কিন্তু আপনার স্মার্ট বোর্ড প্রয়োজন। এখন অর্থ মন্ত্রণালয়ে কি সেই টাকা আছে আপনাকে বাজেট দেওয়ার? এই জন্য সেটা কোথায় প্রেরণ করা হয়? অর্থ মন্ত্রণালয়ে। অর্থ মন্ত্রণালয় যদি অনুমোদন করে তারপর সেটা যাবে কোথায় বলেন তো? এরপর কোথায় যায় এটা? এটা হচ্ছে আইন আইন সংসদ বিচারালয় মন্ত্রণালয়। আইন সংসদ বা আইন মন্ত্রণালয়ের সঙ্গে আমরা বলি, আইন মন্ত্রণালয় সেটা যায়। আইন মন্ত্রণালয় সেটা অনুমোদন করার পরে তারপর সেটা যাবে কোথায় বলেন? এরপরে সংসদ সচিবালয় যায়। সংসদ সচিবালয়। এরপর সংসদ সচিবালয় যাওয়ার পরে সংসদ সচিবালয় থেকে সেটা কার কাছে যায়? আবার স্পিকারের নিকট বা জাতিসংঘের উত্থাপন হওয়ার জন্য স্পিকার নিকট যায়। স্পিকার নিকট যাওয়ার পরে তারপর এটা যিনি উত্থাপন করবেন প্রথম পার্ট অনুমতি হলে, যদি মন্ত্রী হন তাহলে তিনি কয়দিন? 7 দিন। আর যদি এমপি হন তাহলে কয়দিন? 15 দিন। 15 দিনের মধ্যে সেটা কি করতে হবে? উত্থাপন করতে পারবেন। প্রথম পার্ট হবে। প্রথম পার্টে জিনিসটা কি? আপনাকে এই যে আইনটা তৈরি করা হলো সেই আইনের খসড়াটা প্রত্যেকটা সাংসদকে দেওয়া হবে। ক্লিয়ার? এটা প্রথম পার্ট এবং তিনি এটা পাঠ করে শোনাবেন। এরপরে সেটা দ্বিতীয় পার্ট, তার উপর আলোচনা পর্যালোচনা হবে। এরপর তৃতীয় পার্ট,
তৃতীয় পার্টে গিয়ে যদি আপনার কোনো বিষয়ে ইনক্লুড হওয়ার প্রয়োজন হয় অথবা কোন বিষয়ে বাদ দেওয়ার প্রয়োজন হয় সেটা চূড়ান্ত করে তৃতীয়বার মতো আমার পাঠ করে। এরপরে সেটা সংসদে হা না ভোট হয়, হা এবং না ভোট। হা না ভোট হওয়ার পরে সংসদে যদি পাস হয় সেটা কার কাছে যাবে? রাষ্ট্রপতির নিকট যাবে। এরপর কাজকে রাষ্ট্রপতি সেটাকে অনুমোদন করবে। আর রাষ্ট্রপতি যদি মনে করেন এখানে কোনো বিষয় আপনার সংশোধন করা দরকার বা কোনো বিষয় যুক্ত করা দরকার, তখন যে বিষয়গুলো যুক্ত করা দরকার বা বাদ দেওয়া দরকার তিনি লিখে সুপারিশগুলা আবার তিনি আইনটা কোথায় পাঠাবেন? সংসদে। এখন রাষ্ট্রপতির আপনার সুপারিশগুলা সংসদ গ্রহণ করলো ইচ্ছা না করলো ইচ্ছা, এটা সংসদের একান্ত ইচ্ছা, এখানে রাষ্ট্রপতির কোনো কিছু নেই। এরপর সেটা সংসদ যদি মনে করে যে রাষ্ট্রপতি সুপারিশ তারা গ্রহণ করবে না, তাহলে সেটা আবার ওই আইনটাকে আবার রাষ্ট্রপতির নিকট পাঠাবেন। এবার রাষ্ট্রপতি 15 দিনের মধ্যে তিনি সম্মতি দিবেন। সম্মতি 7 দিন, 7 দিনের মধ্যে সম্মতি দিবেন। 7 দিনের মধ্যে সম্মতি দিলেও আইন, না দিলেও আইন। এই জন্যই আমি কথায় বলেছিলাম বাংলাদেশ সংবিধানে রাষ্ট্রপতির নামমাত্র প্রধান, তার কাজ হচ্ছে আল্লাহুম্মা আমিন। বোঝা গেল? তাহলে এই আমাদের আইনটা কিন্তু এইভাবেই প্রক্রিয়া দিতে হবে। ঠিক একইভাবে আমাদের সংবিধানটাও যদি সংশোধন করতে হয় এই প্রক্রিয়াটা মেনটেন করা। বুঝা গেছে? এই জন্য আমরা জরুরি প্রয়োজনে কোনো আইন যদি প্রয়োজন হয় তখন আমরা কি করি? রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন। আপনারা যদি প্রশ্ন করে ভাই ভাই কেন অধ্যাদেশ দরকার, আপনি বলবেন জরুরি মুহূর্তে কোনো যদি আইনের প্রয়োজনীয়তা অনুভব করে তখন কি দরকার? কি দরকার? রাষ্ট্রপতি জারিকৃত আইনটাকে আমরা কি বলি? অধ্যাদেশ। সংসদ অধিবেশন নাই, কারণ এগুলোর জন্য সংসদ দরকার আছে। সংসদ অধিবেশন না থাকলে রাষ্ট্রের জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি যদি কোনো আদেশ জারি করেন সেটাকে কোনো আইন জারি করলে সেটাকে আমরা কি বলি? অধ্যাদেশ। আর অধ্যাদেশ যখন সংসদ অনুমোদন করবে তখন সেটা কি হবে? আইন হবে। না হলে অধ্যাদেশটা অটোমেটিক 120 দিন পরে এমনি বাতিল হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা যে আইনটা তৈরি করি এই প্রক্রিয়াটা মেনটেন করে আইন। এরপর 12ই অক্টোবর সর্বপ্রথম সংসদে সংবিধানটা উত্থাপন করা হয় এবং নভেম্বর মাসের 4 তারিখে সংবিধানটা গৃহীত হয় এবং সর্বশেষ পাঠ সেই দিন অনুমোদিত হয়। এরপরে 16 ডিসেম্বর বাংলাদেশ সংবিধানটা কার্যকর। তাহলে সংবিধান তৈরির যে সংক্ষিপ্ত ইতিহাস, আপনাকে যদি পরীক্ষা জিজ্ঞেস করে রিটেন পরীক্ষায় বাংলাদেশ সংবিধান তৈরির ইতিহাস লেখো, তখন আপনি এই যে প্রত্যেকটা গণনা এইভাবে তীর চিহ্ন দিয়ে দেখবেন। কারণ একসাথে গদবাদা লেখা কেউ পড়তে পছন্দ করে। আপনি একটা পৃষ্ঠায় সব লিখে ফেলেন, কখনো এক্সামিনার পুরো দেবে। এই জন্য আপনাকে প্রত্যেকটা অথবা প্যারা প্যারা 3-4টা লাইনে প্যারা প্যারা আকার আপনি লিখে। ঠিক আছে, এবার কয়েকটা জিনিস লেখা যেটা প্রিলিমিনারির জন্য দরকার আছে। প্রথম দেখেন, সংবিধানের অঙ্গসজ্জা করেন হাসিন খান, শিল্পী হাসিন খান। অঙ্গসজ্জা মানে সাজ। দেখছেন আমাদের সংবিধানটা, আপনার নেটে সার্চ দিয়ে দেখবেন আমাদের সংবিধানটা আপনার এই যে সোনালী কালারের এবং চতুর্দিকে কি আছে একটা আবার ডিজাইন করা আছে। এই ডিজাইনটা তৈরি করেন শিল্পী হাসেম খান। অঙ্গসজ্জা করেন হাসেম খান। আর তত্ত্বাবধায়ক ছিলেন জয়নুল আবেদিন। অঙ্গসজ্জার তত্ত্বাবধায়ক ছিলেন জয়নুল আবেদিন। লিপিকর অর্থাৎ হস্তলিখিত যিনি A.K.M. আব্দুর রউফ। A.K.M. লিপিকর A.K.M. আব্দুর রউফ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা পরবর্তীতে আসি যে আমাদের সংবিধানের প্রস্তাবনা, যেটা রিটেন পরীক্ষা এসেছিল প্রস্তাবনা। আবার 45তম বিসিএস এর রিটেন পরীক্ষা একটা প্রশ্ন হয়েছিল প্রস্তাবনা বলতে কি বুঝো।
তো আমরা এই সংবিধান তৈরির যে ইতিহাসটা এ পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে সবকিছু? ওকে, সামনে অ্যাডভান্স হতে পারি তো আমরা? না বুঝলে নোট করে রাখবেন, হ্যাঁ, ক্লাস শেষে প্রশ্ন করতে হবে। আচ্ছা, দ্বিতীয় নাম্বার আমাদের বিষয় হলো প্রস্তাবনা। এবার একটু মনোযোগ দিয়ে শুনেন। প্রস্তাবনা, প্রস্তাবনা বলতে আমরা কি বুঝি? একদম বলেন তো, হোয়াট ইজ প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন? সংবিধানের প্রস্তাবনা বলতে আমরা কি বুঝি? কেউ পারবেন? এই লাস্ট পয়েন্ট বলুন, প্রস্তাবনা বলতে আমরা কি বুঝি? কেউ পারবেন না? আচ্ছা, প্রস্তাবনা হচ্ছে আপনার সংবিধানের শুরুতে এমন একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে সংবিধান সম্পর্কে একটা সাম্যক ধারণা পাওয়া যায়। আমরা সংবিধানকে বলি একটা জাতির দর্পণ, আর প্রস্তাবনাকে বলা হয় সংবিধানের দর্পণ। অর্থাৎ সংবিধানের একটা সার সংক্ষেপ প্রস্তাবনায় থাকে। আপনার ফিলোসফিক্যাল ভিউ, আমরা সংবিধানের ফিলোসফিক্যাল ভিউ কোথায় থাকে? প্রস্তাবনায় থাকে। আপনার প্রস্তাবনাকে দুইটা জিনিস বলা হয়, একটা বলা হয় ফিলোসফিক্যাল ভিউ অফ দ্য কনস্টিটিউশন, দুই নাম্বার হলো মিরর অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের দর্পণ কিংবা সংবিধানের দর্শন। এটা আমরা কাকে বলি? প্রস্তাবনাকে বলি। আচ্ছা, প্রস্তাবনা জিনিসটা কি? প্রস্তাবনা হলো সংবিধানের শুরুতে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেখানে একটা রাষ্ট্রের স্বাধীনতার ঘোষণা করার প্রেক্ষাপট, একটা রাষ্ট্রের মূলনীতি, একটা রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য, একটা রাষ্ট্রে সংবিধানের রক্ষা এবং সংবিধান গ্রহণ, এই বিষয়গুলো উল্লেখ থাকে। তাহলে আমরা প্রথমে বললাম প্রস্তাবনা কি, একটু লেখেন তাহলে। প্রস্তাবনাকে বলা হয় মিরর অফ দ্য কনস্টিটিউশন বলা হয়, mirror of the constitution, অথবা এটাকে আবার বলা হয় ফিলোসফিক্যাল ভিউ। ঠিক আছে, ফিলোসফিক্যাল ভিউ অফ দ্য কনস্টিটিউশন। পরীক্ষা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে ফিলোসফিক্যাল ভিউ অফ দ্য কনস্টিটিউশন কাকে বলা হয়? আমরা সবসময় এই শব্দটা জানি মিরর অফ দ্য কনস্টিটিউশন, কিন্তু মাঝে মধ্যে পিএসসি এমন নয় প্রশ্নগুলো করে, আর ভাইভাতে এই ধরনের প্রশ্ন করা হয় যে ফিলোসফিক্যাল ভিউ তবে। ঠিক আছে, তাহলে আমরা প্রস্তাবনাকে বলা হয় ফিলোসফিক্যাল ভিউ, আর একটা বললাম আমরা মিরর অফ দ্য কনস্টিটিউশন। এবার দেখেন, প্রস্তাবনা হলো সংবিধানের শুরুতে এমন একটি বিষয় সংবিধানের শুরুতে এমন একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে রাষ্ট্রের বা দেশের স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতার প্রেক্ষাপট, তারপর হচ্ছে রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য, রাষ্ট্রের মূলনীতি ও লক্ষ্য উদ্দেশ্য, লক্ষ্য উল্লেখ থাকে। প্রস্তাবনা হলো সংবিধানের শুরুতে এমন একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে রাষ্ট্রের স্বাধীনতার আপনার প্রেক্ষাপট, ঘোষণার প্রেক্ষাপট, রাষ্ট্রের মূলনীতি ও লক্ষ্য উদ্দেশ্য উল্লেখ থাকে। এটাকে আমরা প্রস্তাবনা বলি। তাহলে হ্যাঁ, লেখাগুলো একটু বলেন। দেখা হয়েছে? তাহলে প্রস্তাবনা হলো সংবিধানের শুরুতে এমন একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে রাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট এবং রাষ্ট্রের মূলনীতি, লক্ষ্য উদ্দেশ্য এই বিষয়গুলো। তাহলে প্রথম আমাদের প্রস্তাবনায় কি বলা আছে? বলা আছে আমরা বাংলাদেশের জনগণ 1971 সালের মার্চ মাসের 26 তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া ঐতিহাসিক মুক্তি সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি।
ওই যে প্রথম যে বিষয়টা স্বাধীনতার প্রেক্ষাপট, স্বাধীনতার ঘোষণা। ক্লিয়ার? তাহলে আমি প্রথম যে জিনিসটা পাঠ করলাম সেখানে কি বলা আছে? স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট। 2 নাম্বার, রাষ্ট্রের মূলনীতি। আমরা অঙ্গীকার করছি যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ এবং বীর শহীদদেরকে প্রাণোৎসর্গ করতে উদ্বুদ্ধ করেছিল, সেই জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা আমার রাষ্ট্রের মূলনীতি হবে। এবার এখান থেকে একটা প্রশ্ন হয় ভাইভাতে, মুক্তিযুদ্ধের চেতনা বলতে কি বুঝো? হোয়াট ইজ দ্য স্পিরিট অফ লিবারেশন? তাহলে মুক্তিযুদ্ধের চেতনা যদি আপনাকে জিজ্ঞেস করে যে মুক্তিযুদ্ধের চেতনা বলতে কি বুঝো, বলেন তো। এই যে আমি যেটা বললাম মুক্তিযুদ্ধের চেতনা কি, আমি তখন বলবেন সংবিধানের প্রস্তাবনার 2য় ভাগে মুক্তিযুদ্ধের চেতনা উল্লেখ আছে। সেখানে কি বলা আছে এই জিনিসটা? তাহলে কি বলা আছে সেখানে? যে আমরা অঙ্গীকার করছি যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ এবং বীর শহীদদেরকে প্রাণোৎসর্গ করতে উদ্বুদ্ধ করেছিল, সেই জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা আমার রাষ্ট্রের মূলনীতি হবে। এটাই মুক্তিযুদ্ধের চেতনা। এরপর লাস্টে কি বলতেছে? রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য। এখানে বলা আছে যে আমরা আরো অঙ্গীকার করছি আমাদের রাষ্ট্রের লক্ষ্য হবে গণতান্ত্রিক পদ্ধতিতে শোষণ মুক্ত, ন্যায়না, সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে আইনের শাসন উল্লেখ থাকে। রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্যের কথা বললাম। আবার রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য কি হবে? যেখানে আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে শোষণ মুক্ত একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে, যেখানে আইনের শাসন থাকবে, ন্যায় বিচার থাকবে, সাম্য থাকবে। তাহলে এটাই হচ্ছে আমাদের রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য। এবং রাষ্ট্রে বলা আছে যে আপনার আমরা আরো অঙ্গীকার করতেছি মানব জাতির প্রগতিশীল অগ্রযাত্রার প্রতি সমর্থন করিয়া আন্তর্জাতিক শান্তি ও সংহতি রক্ষা করার জন্য এই সংবিধান আমরা সংরক্ষণ করব। সংবিধান সংরক্ষণ কেন করব? যে প্রগতিশীল অগ্রযাত্রার প্রতি সমর্থন এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য আমরা কাজ করব। এবং 5ম নাম্বারে বলতেছে এত দ্বারা 1379 সালের কার্তিক মাসের 18 তারিখে ইংরেজি 4 নভেম্বর 1972 সালে এই সংবিধান গ্রহণ করলাম। এই জন্য আমরা সংবিধান দিবস পালন করি কয় তারিখ? 4 তারিখ, 4 নভেম্বর। আর বাংলা কয় তারিখ? কার্তিক মাসের 18 তারিখ, 1379 সাল। এই জিনিসটা পিএসসি একটা প্রশ্ন এসেছিল, বাংলা কয় তারিখ? তাহলে একটু লেখেন তাহলে। তাহলে কয়েকটা জিনিস লেখেন। আপনার প্রস্তাবনার অংশ 5টি, প্রস্তাবনার 5টি অংশ। প্রস্তাবনার অংশ কয়টি? 5টি। দেখেন, 1 স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট। 1 স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট। 2 রাষ্ট্রের 4 মূলনীতি। রাষ্ট্রের 4 মূলনীতি। তারপর 3 নাম্বার দেখেন রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য। দেখা হয়েছে? রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য 4 প্রগতিশীল অগ্রযাত্রার প্রতি সমর্থন। প্রগতিশীল লিখে দিচ্ছি আমি, প্রগতিশীল অগ্রযাত্রার প্রতি সমর্থন। প্রগতিশীল অগ্রযাত্রার প্রতি সমর্থন। আগে 2 নাম্বার, প্রথম আমি আবার বলছি। 1 নাম্বার কি? স্বাধীনতার ঘোষণা। 2 নাম্বার কি? রাষ্ট্রের মূলনীতি। রাষ্ট্রের মূলনীতি। 3 নাম্বার কি? রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য। 4 নাম্বার কি? প্রগতিশীল অগ্রযাত্রার প্রতি সমর্থন। 5 নাম্বার হচ্ছে সংবিধান গ্রহণ। সংবিধান গ্রহণ। সংবিধান গ্রহণ। সংবিধান গ্রহণ মানে কয় তারিখ সংবিধান গৃহীত হয়? কয় তারিখ? 4 তারিখ, নভেম্বরের 4 তারিখ। লেখেন সংবিধান দিবস 4 নভেম্বর। প্রিলিমিনারিতে এই প্রশ্নটা হয়, সংবিধান দিবস 4 নভেম্বর
আর বাংলা 1379 সালের 18ই কার্তিক। 1379 সালের 18ই কার্তিক। বাংলা 1379 সালের 18ই কার্তিক। এবার দেখেন এখান থেকে রিটেন পরীক্ষার প্রশ্নটা ছিল 45 বিসিএস এ, 45তম বিসিএস এ। প্রস্তাবনা বলতে কি বুঝো? প্রস্তাবনা সম্পর্কে আলোচনা করলাম। এবার এখান থেকে ভাইভাতে প্রশ্ন কি হয়, মুক্তিযুদ্ধের চেতনা বলতে কি বুঝো? তখন কি বললাম, ওই যে প্রস্তাবনার দ্বিতীয় যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে আমার মুক্তিযুদ্ধের চেতনা, দ্বিতীয় এবং তৃতীয় দুটোই মুক্তিযুদ্ধের। তার মুক্তিযুদ্ধের চেতনা বলতে কি বুঝো? আপনার প্রস্তাবনার দ্বিতীয় অংশ এবং প্রস্তাবনার তৃতীয় অংশ। তো বেসিক্যালি দ্বিতীয় অংশটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। ক্লিয়ার? এরপর দেখেন দ্বিতীয় নাম্বার যেখান থেকে প্রশ্ন হয়, প্রস্তাবনা কি এ পর্যন্ত পরিবর্তন হয়েছে? প্রস্তাবনা কি পরিবর্তন হয়েছে এ পর্যন্ত? হ্যাঁ, দেখেন আমাদের সংবিধানের প্রস্তাবনা 1972 সালে যখন সংবিধানটা তৈরি হয় তখন প্রস্তাবনাটা যেভাবে ছিল 1978 সালে জিয়াউর রহমান আসার পরে কিছুটা পরিবর্তন। জিয়াউর রহমান কি করেন? জিয়াউর রহমান তিনি প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করেন এবং তার অনুবাদটা হচ্ছে দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কি ছিল? 1978 সালে জিয়াউর রহমান যুক্ত করে দয়াময় পরম দয়ালু, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এগুলো ভাইবার প্রশ্ন, আল্লাহর নামে শুরু করছি। দেখেন এইটা। এরপর আরেকটা বিষয় এখানে যুক্ত করা হয় যে আমরা প্রথমে বলেছি জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রাম। আর জিয়াউর রহমান তিনি কি করে? আপনার জাতীয় মুক্তির জন্য স্বাধীনতা যুদ্ধ। অর্থাৎ আগে ছিল জিয়াউর রহমান এখানে করেন স্বাধীনতা যুদ্ধ, আর 72-এর সংবিধানে কি ছিল? জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রাম, অর্থাৎ মুক্তিযুদ্ধ। এখন আপনাকে ভাইভাতে প্রশ্ন হয় এই মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা যুদ্ধ আপনি কোনটা বিশ্বাস করেন? যে অনলাইনে কারা আছেন একটু রেসপন্স করেন তো। জিয়াউর রহমান করলেন কি স্বাধীনতা যুদ্ধ 1978 সালে, এটা যুদ্ধ 1978 সালে জিয়াউর রহমান করেন। আর এই জিনিসটা 72 সালে এবং 2011 সালে আবার 72-এর সংবিধানে আমরা পুনরায় ফিরে যাই, তাই না? এখন আমার প্রশ্ন হলো, আমি কয়েকটা প্রশ্ন করেছিলাম যে আমাদের প্রস্তাবনা কি এ পর্যন্ত পরিবর্তন হয়েছে? হ্যাঁ হয়েছে। কয়বার? 3 বার। প্রথম 1978 সালে পরিবর্তন করে কে? জিয়াউর রহমান। আবার 2011 সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 72-এর সংবিধানে আমরা আবার ফিরে যাই। প্রস্তাবনা আবার 72-এর সংবিধানের আলোকে হয়। ক্লিয়ার? এরপরে জিয়াউর রহমান কি যুক্ত করেন? কারণ 72-এর সংবিধানে কি বিসমিল্লাহ ছিল? ছিল না। তারা বিসমিল্লাহ কখন যুক্ত করা হয়? 1978 সালে। এবং তার অনুবাদ কি করা হয়? দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এই জিনিসটা জিয়াউর রহমান 1978 সালে যুক্ত করে। কেন? ধর্মপ্রাণ মুসলমানদেরকে আপনার কাজে লাগিয়ে, ধর্মকে কাজে লাগিয়ে যাতে সে ক্ষমতা থাকতে পারে। ক্লিয়ার? এই জন্য সেই ধর্মপ্রাণ মুসলমানদের সমর্থন আদায় করার জন্য সে সংবিধানে এই বিসমিল্লাহ যুক্ত করে। এরপর আওয়ামী লীগ সরকার যখন 2011 সালে ক্ষমতায় 9 সালে ক্ষমতায় আসে তখন তাদের নির্বাচন ইশতেহার ছিল আমরা 72-এর সংবিধানে ফিরে যাব। 2011 সালে যখন পঞ্চদশ সংশোধনী সংসদ উত্থাপন করা হয় তখন তারা কি করে? এই দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি এর সাথে যুক্ত করে পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে। পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে এই জিনিসটা যুক্ত করে সৃষ্টিকর্তার নামে। এখন আওয়ামী লীগের যারা বামপন্থী আছে তারা বলেছিল যে বিসমিল্লাহ মুছে দেন, যে দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে সৃষ্টিকর্তা আল্লাহর নামে এটা মুছে দেন। কারণ যেহেতু আমরা 72-এর সংবিধানে ফিরে যাচ্ছি
ধর্মনিরপেক্ষ নীতিতে ফিরে যাচ্ছে, তাহলে এই জিনিসটা বাদ দেন। কিন্তু তখন মাননীয় প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের যারা ডানপন্থী আছে তারা মনে করলো যে এখন যদি প্রায় 90% মুসলমানের দেশে বিসমিল্লাহর উপর হাত দেওয়া হয়, তাহলে হুজুররা কালকে রাজপথে নেমে যাবে, এবং এটা মুসলমানরা চরম ভাবে আওয়ামী লীগকে তখন প্রত্যাখ্যান করতে পারে, আওয়ামী লীগের জনপ্রিয়তা কমতে পারে। এই জন্য ধর্মনিরপেক্ষ নীতি বাস্তবায়ন করার জন্য আগের সেই দুইটা জিনিসকে রাখা হয়, তার সাথে এই জিনিসটাকে পরবর্তী যুক্ত করা হয় পরম করুণাময় সৃষ্টিকর্তার নাম, অর্থাৎ এর মাধ্যমে ধর্মনিরপেক্ষ নীতিতে ফিরে যায়। কারণ আমরা আল্লাহ বলি শুধুমাত্র কারা? মুসলমানরা, আর সৃষ্টিকর্তা কিন্তু সবাই বলে। এজন্য ওই বিসমিল্লাহকে কোনো পরিবর্তন না করে তারা এই জায়গায় এই শব্দটাকে, এই লাইনটাকে যুক্ত করে পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই বিষয়টা ক্লিয়ার তো। 2 নাম্বার আরেকটা প্রশ্ন আমরা বলেছিলাম যে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা যুদ্ধ। 72 সংবিধানে উল্লেখ ছিল জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক যুদ্ধ, আর জিয়াউর রহমান 1978 সালে করে আপনার জাতীয় স্বাধীনতার জন্য ঐতিহাসিক যুদ্ধ। তার মানে স্বাধীনতা যুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পার্থক্য কি? এই জিনিসটা ভাইভা পরীক্ষা জিজ্ঞেস করে, বলেন তো স্বাধীনতা যুদ্ধ আর মুক্তিযুদ্ধ পার্থক্য। প্রথম পার্থক্য হচ্ছে জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসে তখন তিনি চিন্তা করেছিলেন পুঁজিবাদী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন, আর বঙ্গবন্ধু কাজ করেছিলেন কি সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা করেছিলেন। এবং বঙ্গবন্ধু অনেকটা সমাজতান্ত্রিক দর্শন দ্বারা, ফিলোসফি দ্বারা তিনি প্রভাবিত। এই জন্য দেখবেন পুঁজিবাদী রাষ্ট্রগুলো তারা উল্লেখ করে কি স্বাধীনতা যুদ্ধ, আর সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলা তারা উল্লেখ করে মুক্তিযুদ্ধ। আর একটা বিষয়, স্বাধীনতা যুদ্ধ হচ্ছে স্বল্প মেয়াদে। আমেরিকা 76 সাল থেকে আরম্ভ করে 1983 সাল পর্যন্ত সেটা তাদের স্বাধীনতা যুদ্ধ। কিন্তু মুক্তিযুদ্ধ হয় দীর্ঘকালে, একটা জাতিকে শুধু রাজনৈতিক মুক্তি নয়, অর্থনৈতিক সামাজিক মুক্তির জন্য যে আন্দোলন, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ। তাহলে স্বাধীনতা যুদ্ধ হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক, আর মুক্তিযুদ্ধ রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক মুক্তি। তাহলে মুক্তিযুদ্ধের বিষয়টা হচ্ছে বিস্তৃত, আর স্বাধীনতা যুদ্ধ হচ্ছে সংকীর্ণ। স্বাধীনতা যুদ্ধ হচ্ছে পুঁজিবাদী ধারণা, আর মুক্তিযুদ্ধ হলো সমাজতান্ত্রিক ধারণা। আমার কথা ক্লিয়ার? তাহলে মুক্তিযুদ্ধ আবার এবার অনেকে মনে করে যে সকল রাষ্ট্র আপনার স্বাধীনতা যুদ্ধ অর্থাৎ ঘোষণাপত্র চুক্তির মাধ্যমে স্বাধীনতা অর্জন করে, তারাই হচ্ছে আপনার স্বাধীনতা যুদ্ধ বলে। এবার আমেরিকা তারা আপনার চুক্তির মাধ্যমে 1783 সালে ভার্সাই চুক্তির মাধ্যমে কিন্তু আমেরিকা ইংল্যান্ড থেকে স্বাধীনতা লাভ করে, আর আমরা স্বাধীনতা লাভ করি কিভাবে? মুক্তি সংগ্রামের মাধ্যমে। পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করেছিল আমাদের কাছে। তার মূল বিষয় হচ্ছে, আপনি যদি আমি যদি একটু বিশ্লেষণ করি, স্বাধীনতা যুদ্ধ হলো পুঁজিবাদ ধারণা, আর মুক্তিযুদ্ধ হলো সমাজতন্ত্রের ধারণা। স্বাধীনতা যুদ্ধ হলো শুধুমাত্র রাজনৈতিক মুক্তি, আর মুক্তিযুদ্ধ হলো রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক মুক্তি। আর স্বাধীনতা যুদ্ধ হলো যে সকল রাষ্ট্র চুক্তির মাধ্যমে স্বাধীনতা লাভ করে তারাই, আর যে সকল রাষ্ট্র আত্মসমর্পণের মাধ্যমে স্বাধীনতা লাভ করে সেটাই মুক্তিযুদ্ধ। এবার ক্লিয়ার? ওকে, তাহলে এরপর দেখেন আমাদের সংবিধানের প্রথম যে ভাগ সেটা হলো কি, প্রথম ভাগটা কি? প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র, তাহলে একটু লেখেন প্রজাতন্ত্র। আমাদের সংবিধানের 1 নং অনুচ্ছেদ বলা হচ্ছে বাংলাদেশ একটি একক প্রজাতন্ত্র। তাহলে 1 নম্বরে কি বলা আছে? বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যাহা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিগণিত হবে। আমি একটু আগে আলোচনা করছিলাম যে প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্র এর মধ্যে পার্থক্য কি, এবং ভাইভাতে প্রশ্ন করা হয় আপনাকে সংবিধানের আলোকে বাংলাদেশ রাষ্ট্রকে ব্যাখ্যা করুন। ভাইভার প্রশ্ন তখন কি বলবেন? বাংলাদেশ সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদে বলা আছে বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যাহা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত। ক্লিয়ার? 2 নম্বর বলা হচ্ছে রাষ্ট্র সীমানা। এটা তো একটা গুরুত্বপূর্ণ না। 3 নম্বর, সরি 2 এর ক, এই 2 এর কতে কি বলা আছে? 2 এর কতে বলা হচ্ছে রাষ্ট্র ধর্ম ইসলাম। এই জিনিসটা দেখেন 2 এর ক। 2 এর ক,
রাষ্ট্র ধর্ম ইসলাম। এখন দেখেন 2 এর ক এই জিনিসটা যুক্ত করে হোসেন মোহাম্মদ এরশাদ। কত সালে যুক্ত করে? 1988 সালে যুক্ত করে। কেন যুক্ত করে? 1987 সালে যখন এরশাদের বিরুদ্ধে আন্দোলন অনুষ্ঠিত হয় আওয়ামী লীগ, বিএনপি এবং বামপন্থী দলগুলো, যেটা বলা হয় ত্রিদলীয় জোট। এই ত্রিদলীয় জোট যখন এরশাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে তখন এরশাদের ক্ষমতায় থাকা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তখন এরশাদ চেয়েছিল কি আপনার ইসলামকে ব্যবহার করে তার ক্ষমতায় টিকে রাখা। এজন্য তিনি 1988 সালে সংবিধান সংশোধন করে তিনি রাষ্ট্র ধর্ম ইসলাম যুক্ত করলেন, যাতে তিনি মনে করেছিলেন এর মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা তাকে সাপোর্ট করবে। মূলত তিনি তার রাজনৈতিক ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ধর্মকে ব্যবহার করলেন। কত সালে করলেন? 1988 সালে। এখন 2011 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তখন তাদের ম্যান্ডেট ছিল কি আমরা 72-এর সংবিধানে ফিরে যাব। তার 72-এর সংবিধানে তো এই অনুচ্ছেদটা ছিল না। 2 এর ক ছিল না। কখন যুক্ত হয়? 1988 সালে। এখন 72-এর সংবিধানে ফিরতে হলে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দিতে হবে। এখন রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেওয়া কি সহজ বিষয়? রাজনৈতিক কারণে আওয়ামী লীগ চাইলেও এটা পারবে না। তখন আওয়ামী লীগ কি করে? 2011 সালে পরবর্তী একটা অংশ যুক্ত করে আপনার ওই যে এটা বাট দ্য শ্যাল স্টেট shall ensure equal status and equal rights in the practice of Hindu, Buddhist, Christian and other religion. তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা এবং সমান সুযোগ নিশ্চিত করে। এই জিনিসটা যুক্ত করে আওয়ামী লীগ একদিকে ধর্মপ্রাণ মুসলমানদেরকে আঘাত দিল না, অন্যদিকে অন্যান্য ধর্মে যারা আছে তাদের মাথায় হাত তুলে দিল, বললো আমরা সবাই এক। বুঝা গেল? তাহলে এটা হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক দূরদর্শী। তাহলে আমরা প্রথমে দেখলাম 2 এর ক যুক্ত হয় কত সালে? 1988 সালে। আর তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা এবং সমান সুযোগ নিশ্চিত করবে। তাহলে এই জিনিসটা কখন যুক্ত হয়? 2011 সালে। বুঝা গেল? এরপর দেখেন 4 নাম্বার বলা হচ্ছে আমাদের জাতীয় প্রতীক কি, জাতীয় পতাকা কি এবং জাতীয় সঙ্গীত কি হবে। এখন প্রথম কথা হচ্ছে জাতীয় প্রতীক কি আমাদের? জাতীয় প্রতীক বলেন তো, বাংলাদেশের জাতীয় প্রতীক কি? 5 টাকার নোটে কিন্তু উল্লেখ আছে, বলেন। হ্যাঁ, শাপলা। শাপলা। আর কি আছে? ধানের শীষ আছে। আর কি আছে? হ্যাঁ, জাতীয় প্রতীক হচ্ছে আপনার উভয় পাশে ধানের শীষ, তার পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা। এরপরে হচ্ছে আপনার এবং তাহার উপরে পাট গাছের 3টি পাতা এবং 2 পাশে 2টা করে তারকা, মোট 4টা। তাহলে এই 4টা তারকা দ্বারা কি বুঝে বলেন তো একবার? উদাহরণ কেউ? হ্যাঁ, প্রথম হচ্ছে ধান, চতুর্দিকে আছে ধান, আর আছে কি উপরে 3টা পাটের পাতা। এই দুটো দ্বারা বুঝায় বাংলার প্রকৃতি অর্থনীতি। দেখেন, ধান ও পাট দ্বারা বুঝায় ধান ও পাট দ্বারা বুঝায় বাংলার প্রকৃতি অর্থনীতি। প্রকৃতি কারণ হচ্ছে আমাদের এক সময় জাতীয় আয়ে পাটের গুরুত্ব ছিল অনেক বেশি। আমরা তাকে বলতাম গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ, প্রকৃতি অর্থনীতি। শাপলা বলতে বাংলার সৌন্দর্য, আবহাওয়া, বাংলার সৌন্দর্য। আর 4 তারকা 4টি মূলনীতিকে বোঝায়। তাহলে এগুলো হচ্ছে ভাইবার প্রশ্ন। ভাইবাতে প্রশ্নটা হয় যে জাতীয় প্রতীকের এই বিষয়গুলো দ্বারা কি বোঝায়। তাহলে আমরা দেখলাম জাতীয় প্রতীকের মধ্যে ধান ও পাট দ্বারা বোঝায় বাংলার প্রকৃতি ও অর্থনীতিকে, বাংলার প্রাকৃতিক সৌন্দর্য অর্থনীতি। আর শাপলা দ্বারা আবহমান বাংলার সৌন্দর্যকে বোঝায়। আর 4টা তারকা দ্বারা বোঝায়
কি বুঝায়? চারটা মূলনীতি। তাহলে আমাদের মূলনীতি কয়টা? চারটা। প্রধান মূলনীতি চারটা। আচ্ছা, এখন প্রশ্ন হলো জাতীয় প্রতীক কার ব্যবহার করে? জাতীয় প্রতীক কারা ব্যবহার করতে পারে? দেখবেন আমাদের অনেকেই আপনার ব কলম এমপিরে আছে, তারাও দেখবেন জাতীয় পতাকা প্রতীক ব্যবহার নিয়ে ঘুরে। জাতীয় প্রতীক ব্যবহার করতে পারে মাত্র 4 জন লোক। বুঝা গেল? কয়জন? 4 জন। একটু লেখেন। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার ও প্রধান বিচারপতি। জাতীয় প্রতীক ব্যবহার করতে পারে 4 জন। প্রধানমন্ত্রী জাতীয় প্রতীক ব্যবহার করতে পারে 4 জন। প্রধানমন্ত্রী, অনারেবল প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, তারপর হলো কে? স্পিকার, আরেকজনকে চিফ জাস্টিস। প্রধান বিচারপতি। ওকে, এরপর দেখে আমরা দেখি আমাদের 6 নম্বর অনুচ্ছেদ বলা হচ্ছে নাগরিক হিসাবে আমরা কি? নাগরিক হিসেবে কি আমরা বাংলাদেশী, আর জাতি হিসেবে কি আমরা বাঙালি। এখন আপনারা যদি প্রশ্ন করেন আপনি বাঙালি নাকি বাংলাদেশী, আপনি কোন জাতীয়তাবাদকে বিশ্বাস করেন, বাঙালি নাকি বাংলাদেশী? বাংলাদেশী করেছিল কে? জিয়াউর রহমান। আর বাঙালি করে 72 সংবিধানে বাঙালি ছিল। বাঙালি কারা? বাংলাদেশের বাইরে যারা বাংলায় কথা বলে তারা বাঙালি, আর বাংলাদেশের রাষ্ট্রীয় সীমার মধ্যে যারা বসবাস করে তারা কি? বাংলাদেশী। ঠিক আছে, ওকে। তাই এখন আপনি কি বাঙালি নাকি বাংলাদেশী? আপনি নিজেকে বাঙালি বলবেন নাকি বাংলাদেশী বলবেন? দুইটাই। আপনি বাঙালিও প্লাস বাংলাদেশীও। এখন যদি প্রশ্ন করে আপনি কোন জাতীয়তাবাদে বিশ্বাস করেন, বাঙালি জাতীয়তাবাদ। যদি আবার বাংলাদেশী জাতীয়বাদ বলেন তখন বুঝবেন আপনি বিএনপি করেন। বুঝা গেল? তারা বাঙালি জাতীয়বাদ ধারণাটা কার? আওয়ামী লীগের। আর বাংলাদেশী জাতীয়বাদ ধারণাটা কার? বিএনপি। তাহলে আপনি কখন বাইরে বলে বিএনপি পরিচয় পাবেন না। ঠিক আছে, এরপর দেখেন আমাদের 7 নাম্বার বলছে এই জিনিসটা পরীক্ষা আছে, সংবিধানের প্রাধান্য বলতে কি বুঝো? হোয়াট ডু ইউ মিন বাই সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, বা সংবিধানের প্রাধান্য বলতে কি বুঝো? এখানে বলা হচ্ছে আপনার 7 নাম্বার অনুচ্ছেদ খুব গুরুত্বপূর্ণ, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। আবার এরপর বলতেছে আপনার সংবিধানের অভিপ্রায়ে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, অন্য কোনো আইন যদি এই সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, যতটুকু সাংঘর্ষিক ততটুকু বাতিল করা হবে। এটাই হচ্ছে আপনার সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন। এখানে বলেন আমাকে সংবিধানের প্রাধান্য বলতে কি বুঝো? এটা রিটেন পরীক্ষার প্রশ্ন এবং ভাইভাতেও জিজ্ঞেস করে। একজন বলেন তো, অনলাইনে যারা আছেন তারা বলেন সংবিধানের প্রাধান্য বলতে কি বুঝো? সংবিধানের প্রাধান্য কি? What is the supremacy of the constitution? আমাদের সংবিধানে বলা আছে the constitution as the solemn expression of the will of the people, the supreme law of the republic. If any other law is inconsistent with this constitution, that the other law shall to the extent of this inconsistency be void. এটা বলতে কি বুঝেন? সংবিধানের প্রাধান্য জিনিসটা কি? এটা ভাইভাতেও প্রশ্ন হয় যে আপনি সংবিধানের প্রাধান্য বলতে কি? বলেন। সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন মানে কি? জানেন না? বলেন তো, বলেন। এটা এই প্রশ্ন রিটেন পরীক্ষায় প্রশ্ন হয় 5 নম্বরে, আর ভাইভাতে প্রশ্ন হয় যে সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন বলতে কি বুঝো? তাহলে রিটেন পরীক্ষায় আপনি এটা লিখবেন যে বাংলাদেশ সংবিধানের 7 নম্বর অনুচ্ছেদে সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন সম্পর্কে বলা আছে। তাহলে এই জিনিসটা কি? জিনিসটা হলো রাষ্ট্রের সর্বোচ্চ আইন হবে সংবিধান। রাষ্ট্র এমন কোন আইন তৈরি করতে পারবে না যে আইনটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। তাহলে যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক কোন আইন রাষ্ট্র তৈরি করে, তাহলে যতটুকু সাংঘর্ষিক ততটুকু বাতিল করা হবে। ক্লিয়ার? যেমন মনে করেন সংবিধান একটা আইন তৈরি করলো যে হত্যার বিনিময়ে হত্যা। আপনাকে কেউ মেরে ফেললে আপনিও তার পরিবারের লোকজন যে হত্যাকে তাকে মেরে ফেলতে পারবেন।
কিন্তু আমার সংবিধানের 31 নম্বর অনুচ্ছেদে এই জিনিসটাকে সমর্থন করে নাই। সেখানে বলা হচ্ছে আইনের আশ্রয় লাভের অধিকার, তাই না? তাহলে এই জিনিসটা আমার এই যে সংসদ যে আইনটা তৈরি করলো তার সাথে সাংঘর্ষিক নাকি সাংঘর্ষিক নয়? সাংঘর্ষিক। আরেকটু সহজভাবে বলে দিই, মনে করো আজকে পার্লামেন্টে একটা আইন হলো যে তালুকদার বংশের লোকজন ছাড়া কেউ বাংলাদেশ ব্যাংকে চাকরি করতে পারবে না। সাপোজ একটা আইন তৈরি করলো, কিন্তু আমার সংবিধানের 29 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে? কি বলা আছে এখানে? কর্মের স্বাধীনতা, অর্থাৎ রাষ্ট্র নারী পুরুষ ভেদে কর্মের ক্ষেত্রে কোনো বৈষম্য প্রদর্শন করতে পারবে না। কিন্তু এখানে কি বলা হচ্ছে? আইন তৈরি করলো কি যে তালুকদার বংশোদ্ভূত অন্য কেউ বাংলাদেশ ব্যাংকে চাকরি করতে পারবে না। তাহলে এই জিনিসটা এই 29 নম্বর অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক কিনা? সাংঘর্ষিক। তখন কি করতে হবে? তখন মহামান্য আদালত, সুপ্রিম কোর্ট তখন এই যে আইনটা তৈরি করলো তালুকদার বংশের লোকজন ছাড়া কি চাকরি করতে পারে, এই আইনটা বাতিল করতে হবে। অর্থাৎ সংবিধানকে সবকিছু ঊর্ধ্বে স্থান দেওয়া। কয়েকটা জিনিস লেখেন, এর অর্থ হলো সংবিধানকে সকল কিছু ঊর্ধ্বে স্থান দেওয়া। এক, এর মানে হচ্ছে, আমি সংক্ষেপে লেখাচ্ছি, এই আলোকে আপনি লিখবেন আর কি বাকিটা। সংবিধানকে সকল কিছুর ঊর্ধ্বে স্থান দেওয়া। এর মানে হলো সংবিধানকে সকল কিছুর ঊর্ধ্বে স্থান দেওয়া। দুই, আচ্ছা, সংসদ উপরে নাকি সংবিধান উপরে? সংবিধান উপরে, অর্থাৎ সংবিধান সংসদের উপরে স্থান পাবে। সংসদ যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক কোন আইন তৈরি করে, সেই আইনটা বাতিল করবে কে? সুপ্রিম কোর্ট। এই জন্য সংবিধানের অভিভাবক বলা হয় কাকে? সুপ্রিম কোর্টকে। ক্লিয়ার? তাহলে লেখেন, সংবিধান সংসদের উপরে স্থান লাভ করবে। সংবিধান সংসদের উপরে স্থান লাভ করবে। ঠিক আছে? সংবিধান কার উপরে স্থান লাভ করবে? সংসদের উপরে। আচ্ছা, এরপর লেখেন যে সংসদ যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন তৈরি করে, সে আইন বাতিল করবে সুপ্রিম কোর্ট। সংসদ যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন তৈরি করে, আবার বলছি, সংবিধান যদি সংসদ যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন তৈরি করে, সে আইন বাতিল করবে সুপ্রিম কোর্ট। এজন্য সংবিধানের অভিভাবক বলা হয় কাকে? সুপ্রিম কোর্ট। লেখা হয়েছে। এবার আসেন 2 নাম্বার। এখানে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ। 2011 সালের সংশোধনীর মাধ্যমে 7 ক যুক্ত হয় এবং 7 খ যুক্ত হয়। আগে শুনেন পরে লিখিয়ে। 7 কতে কি বলা আছে? 7 কতে বলা হচ্ছে রাষ্ট্রদ্রোহিত অপরাধ, সেডিশন, যেটা আমরা রাষ্ট্রদ্রোহিতা বলি। রাষ্ট্রদ্রোহিতা কি সংবিধানের আলোকে? আপনার ভাই বোন জিজ্ঞেস করে যে রাষ্ট্রদ্রোহিতা বলতে কি বুঝেন সংবিধানের আলোকে, বলেন তো একজনে। রাষ্ট্রদ্রোহিতা বলতে আমরা কি বুঝি বলেন তো? হ্যাঁ, সংবিধানে কি বলা আছে? আপনি কি আপনার মত বলতে হবে না। সংবিধানে কি বলা আছে? এই যে আমরা আনসার গুলো দেব সংবিধানের আলোকে। আপনি যে কোনো আনসার যখন সংবিধানের আলোকে দেখেন, তখন তার মানে স্ট্রংলি ডকুমেন্টেড। সংবিধানকে পরিবর্তন করতে চাও অথবা সংবিধানকে মিথ্যা অপব্যাখ্যা করা? সংবিধানকে পরিবর্তন করতে চায়। কি ধরনের পরিবর্তন? আচ্ছা, আমি বলি এবার। এখানে বলা হচ্ছে, কেউ যদি অসাংবিধানিক পন্থায় ক্ষমতা আসে, সংবিধানকে বাতিল করে, সংবিধানকে স্থগিত করে, তখন সেটা হবে রাষ্ট্রদ্রোহী অপরাধ। অথবা বাতিল করার জন্য, স্থগিত করার জন্য উস্কানি দিলে সেটা হবে রাষ্ট্রদ্রোহী অপরাধ। অর্থাৎ এর মাধ্যমে দুইজন ব্যক্তির শাসনামলকে অবৈধ ঘোষণা করে মহামান্য হাইকোর্ট। একজন কার? জিয়াউর রহমান।
আরেকজনকে জিয়াউর রহমান, আরেকজন হচ্ছে এরশাদ। রহমান পুরোটা লেখেন, কারণ কোনোদিন আবার যদি বিএনপি ক্ষমতা আসে রহমান না লেখা থাকলে আমাকে তখন খুঁজে পাই। বুঝা গেল? তাহলে এরশাদ, কারণ এরশাদ তো আর জীবিত নাই, তার হোসেন মোহাম্মদ এরশাদ লেখার দরকার নেই। এই জীবিত থাকলে যদি কখনো ক্ষমতা আসার সম্ভাবনা থাকতো তখন আমি পুরোটা লিখতাম হোসেন মোহাম্মদ এরশাদ। তাহলে জিয়াউর রহমান আর একজন হচ্ছে এরশাদ। হ্যাঁ, এই দুইজন ব্যক্তি তারা ক্ষমতা আসে অসাংবিধানিক পন্থায়, তার সামরিক কায়দায় বল প্রয়োগ করে লোকজনকে ভয়ভীতি দেখিয়ে ক্ষমতায় এসেছিল, এবং আসার পরে তার সংবিধানটা কি করেছে, সংশোধন করেছে, পরিবর্তন করেছে। এখন বলা হচ্ছে কেউ যদি অসাংবিধানিক পন্থায় ক্ষমতা আসে, জনগণের সংবিধানের প্রতি যে আস্থা, সেই আস্থা নষ্ট করে, সংবিধানকে বাতিল করে, স্থগিত করে, তার সেটা হবে রাষ্ট্রদ্রোহী একটা মূলক অপরাধ। জানেন তো জিয়াউর রহমান আসার পরে সংবিধানটা কি ছিল, স্থগিত করেছিল। এরশাদ সংবিধানকে স্থগিত করেছিল। এই 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 অনুচ্ছেদের বলে এই দুইজন ব্যক্তির শাসন আমল অবৈধ। তাহলে কোন দুইজন ব্যক্তির শাসন আমল অবৈধ? কেন অবৈধ? কারণ ৭ ক অনুসারে তাদের ক্ষমতা গ্রহণের প্রক্রিয়াটা অবৈধ, এবং আসার পরে তারা সংবিধান স্থগিত করেছে, সংবিধান আপনার রহিত করেছে, বাতিল করেছে। এই জন্য তাদের আপনার তারা হচ্ছে রাষ্ট্রদ্রোহী। তারা যদি প্রশ্ন করে রাষ্ট্রদ্রোহী কারা, তাহলে রাষ্ট্রদ্রোহীকে সংবিধানের আলোকে রাষ্ট্রদ্রোহী হচ্ছে যারা অবৈধ পন্থায় ক্ষমতা এসে আপনার সংবিধান স্থগিত করে, বাতিল করে, অথবা বাতিল করার জন্য উদ্যোগ গ্রহণ করলে, অথবা কেউ যদি এই বাতিল করার জন্য, স্থগিত করার জন্য প্ররোচনা দেয়, সেটাও কি হবে, রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধ হবে। সেটা কোথায় বলা আছে? ৭ তাহলে লেখা এটা অসাংবিধানিক পন্থায় অসাংবিধানিক পন্থায় ক্ষমতা এসে যদি সংবিধান বাতিল, স্থগিত ও রহিত করে, তাহলে সেটা কি হবে, রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধ। এবং রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধের শাস্তি কি জানেন তো? যাবজ্জীবন এবং সর্বনিম্ন ৩ বছরের জেল। দেখা হয়েছে? ওকে, এরপর আসেন ৭ খ। এই জিনিসটা ২০১১ সালে যুক্ত করা হয়, আর এই অনুচ্ছেদটা বাংলাদেশ সংবিধানের জন্য এক অনন্য দলিল। মানে পৃথিবীর মধ্যে 2টা রাষ্ট্রের সংবিধানে এই বিষয়টা উল্লেখ আছে, বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের মৌলিক কাঠামো। তাহলে বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন বলতে কি বুঝে বলুন তো একটু? সংবিধানের মৌলিক কাঠামো কি একটু লেখেন তাহলে। ৭ খতে বলা আছে বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। দেখেছেন না? এর একটু বন্ধ করে আর আঁকা বাঁকা এর টাইটকে দেবো। ক্লাস বন্ধ করতে পারবো না। অনলাইনে কেস আলাপ করতেছেন হাজবেন্ডের সাথে। চেষ্টা করি নিজে নিজে এই আপু, আপনার হাজবেন্ডের সাথে গোপনীয় কথা আমরা সবাই শুনে যাচ্ছি, বন্ধ করেন। তাহলে ৭ খতে বলা হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, বা সংবিধানের মৌলিক কাঠামো। মৌলিক কাঠামো কি বলুন তো একজনে? মৌলিক কাঠামো মানে কি? আমরা যে মৌলিক কাঠামো বলি, মৌলিক কাঠামো মানে কি? অর্থাৎ সংবিধানের এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো ছাড়া সংবিধানকে অপরিপূর্ণ মনে হয়, যে বিষয়গুলো সংবিধানের আপনার পরিপূর্ণতার জন্য একান্ত প্রয়োজন, সেই বিষয়গুলোকে আমরা বলি বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। আমাদের সংবিধানকে ১৪২ নম্বর অনুচ্ছেদে বলা আছে কি সংবিধান সংশোধন করা যায়।
কত নাম্বার অনুচ্ছেদে বলা আছে 142 বলা হচ্ছে সংবিধানকে সংশোধন করা যায়। কারণ 7 এর খতে বলা আছে সংবিধানকে পরিবর্তন করা যাবে না। কতগুলো বিষয় এদেরকে আমরা বেসিক স্ট্রাকচার বলি। তাহলে লেখেন যে বিষয়গুলো সংবিধানের যে বিষয়গুলোকে পরিবর্তন করা যায় না, সংবিধানের যে বিষয়গুলোকে পরিবর্তন করা যায় না এবং যে বিষয়গুলো ছাড়া সংবিধানকে অপরিপূর্ণ মনে হয়। প্রথম বিষয় হচ্ছে যেগুলোকে পরিবর্তন করা যায় না। পরিবর্তন করা যায় না এবং অপরিপূর্ণ মনে হয়। যে বিষয়গুলো ছাড়া সংবিধানকে পরিবর্তন করা যায় না এবং যেগুলো ছাড়া সংবিধানকে অপরিপূর্ণ মনে হয় তাকে বেসিক স্ট্রাকচার বলে। ভাইবা দিয়ে প্রশ্ন বেশি হয় যে সংবিধানের বেসিক স্ট্রাকচার বলতে কি বুঝে। হ্যাঁ, দেখা হয়েছে। এখন প্রশ্ন হলো কোন বিষয়গুলোকে পরিবর্তন করা যায় না। ভাইভাতে আপনাকে প্রশ্নগুলো কিভাবে করে যে প্রস্তাবনা কি পরিবর্তন করা যায় না। কেন যায় না? কারণ সেটাকে সংবিধানের 7 এর বিতে বেসিক স্ট্রাকচার হিসেবে বলা আছে, এই জন্য এটাকে পরিবর্তন করা যায় না। তাহলে 5টা বিষয় বেসিক স্ট্রাকচার লেখেন। 5টা বিষয় বেসিক স্ট্রাকচার। 1 প্রস্তাবনা, 2 মূলনীতি, 3 মৌলিক অধিকার, 4 এখানে একটা বিষয় প্রথম ভাগ মানে প্রজাতন্ত্র। প্রস্তাবনার পরে একটু লেখেন প্রথম ভাগ তথা প্রজাতন্ত্র। আর প্রথম ভাগ দ্বিতীয়, আবার সংবিধানের টোটাল ভাগ কয়টা? 11টা। প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ এবং 150 এর 2 নং অনুচ্ছেদে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম তফসিল এগুলো পরিবর্তন করা যায়। তাহলে এই 5টা বিষয়কে সংবিধানে কি বলা আছে? বেসিক স্ট্রাকচার বলা আছে। অর্থাৎ এগুলো কি পরিবর্তন করা যাবে? যাবে না। তাহলে যে বিষয়গুলোকে পরিবর্তন করা যায় না সেটা কি? বেসিক স্ট্রাকচার। কোনটা? প্রস্তাবনা, তারপর হলো প্রথম ভাগ, মূলনীতি, মৌলিক অধিকার এবং 150 এর 2 নং অনুচ্ছেদে এই 5টা বিষয় পঞ্চম, ষষ্ঠ, সপ্তম তফসিল এদেরকে পরিবর্তন করা যায় না। পঞ্চম তফসিলে কি আছে? 7 মার্চের ভাষণ। ষষ্ঠ তফসিলে কি আছে? 26 মার্চের ঘোষণা। আর সপ্তম তফসিলে কি আছে? 10 এপ্রিল মুজিবনগর সরকারের জারিকৃত ঘোষণা হবে। এই 3টে বিষয়, এগুলোকে কখনো পরিবর্তন করা যায় না। 150 এর 2 নং অনুচ্ছেদে 5টা বিষয়, এই 3টা বিষয় বলা আছে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম তফসিল এদেরকে পরিবর্তন করা যাবে না। এই জিনিসটা যুক্ত হয়, এই যে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম তফসিল যুক্ত হয় 2011 সালে। একটা লেগে রাখে পঞ্চম, ষষ্ঠ, এরপরে একটা জিনিস বলি, এইখান থেকে 41তম থেকে শুরু করে 45তম বিশেষ পর্যন্ত 3টা প্রশ্ন এসেছে। 3টা এই জায়গা থেকে শুরু। হ্যাঁ, প্রথম বাকি যে আমরা 1 থেকে 7 পর্যন্ত যে অনুচ্ছেদগুলো আছে এগুলো পরিবর্তন করা যাবে। ঠিক আছে। 2 নাম্বার সংবিধানের ভাগ 12টি নয় ভাই, সংবিধানের ভাগ হচ্ছে কয়টি? 11টি ভাগ। এই 11টি ভাগের মধ্যে প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ আর প্রস্তাবনা পরিবর্তন করা যাবে না। আর একটা হচ্ছে এটাই যে 150 এর 2 অনুচ্ছেদে
তাহলে এগুলোকে কখনো কি করা যাবে না, পরিবর্তন করা যাবে না। আপনার রিটেন পরীক্ষায় প্রশ্নটা হয় যে বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন বলতে কি বুঝো? ক্লিয়ার? বুঝো তো বলবো না, বুঝেন আপনাদের সম্মানিত ব্যক্তি, হ্যাঁ বুঝেন। আচ্ছা, তাহলে আমরা বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন মানে কি বুঝলাম, আর কোন কোন বিষয়গুলোকে পরিবর্তন করা যাবে না সেটাও বুঝলাম, আর যাদেরকে পরিবর্তন করা যায় না সেটাই কি বেসিক স্ট্রাকচার। মনে থাকবে? ওকে, তাহলে আমাদের প্রথম ভাগ শেষ। দ্বিতীয় ভাগে আসি আমরা, মূলনীতি। প্রথম প্রশ্ন হলো মূলনীতি বলতে কি? মূলনীতি হ্যাঁ, মূলনীতি মানে কি? এই বলেন, মূলনীতি মানে কি? এই বলেন আপনি, মার্কস পড়া। মূলনীতি মানে কি? অনলাইনে যারা আছেন একজন বলেন মূলনীতি মানে কি? হোয়াট ইজ ফান্ডামেন্টাল প্রিন্সিপলস অফ দা স্টেট পলিসি? এটাকে আমরা ইংরেজি কি বলা হয়, একটু লিখে রাখেন, ইংরেজি বলা হয় ফান্ডামেন্টাল প্রিন্সিপলস of the state policy. Fundamental principles of the state policy. রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এখন আমার প্রশ্ন হলো মূলনীতি মানে কি? লেখছেন এটা? আর ভারতে বলা হয় এটাকে ডিরেক্টিভ পলিসি। মূলনীতি মানে কি? শুনুন এবার, না লেখেন, একটু সবাই কলমটা বন্ধ রাখেন। মূলনীতি রাষ্ট্র তার দার্শনিক লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য নাগরিকদের জন্য যে নীতিগুলো প্রণয়ন করে সেটাকে মূলনীতি বলে। তাহলে কি বলেছি? রাষ্ট্র তার দার্শনিক লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য নাগরিকদের জন্য যে নীতিগুলো প্রণয়ন করে তাকে আমরা কি বলি? মূলনীতি বলি। আবার রাষ্ট্র যে নীতির আলোকে পরিচালিত হয় সেটাও মূলনীতি। তাহলে যে নীতির আলোকে রাষ্ট্র পরিচালিত হয় এবং রাষ্ট্র তার জনগণের জন্য যে নীতি গ্রহণ করে, এই দুইটার সমষ্টি মূলনীতি। ক্লিয়ার? এখন দেখেন, আমাদের রাষ্ট্র 4টা মূলনীতির আলোকে পরিচালিত হয় তার স্যার দেশের অভ্যন্তর নীতি পরিচালনার জন্য। ডি এস্টেটের পর কি লিখছিলেন স্যার? হ্যাঁ, ডি এস্টেটের পর কি লিখছিলেন ওখানে? এস্টেট পলিসি, পলিসি পলিসি। ঠিক আছে স্যার। আচ্ছা, ওকে। এবার দেখেন তার মূলনীতি কি? এটা আমরা যে বললাম, 9 বলা আছে জাতীয়তাবাদ, 10 বলা হচ্ছে কি আপনার কি সমাজতন্ত্র শোষণ মুক্তি, 11 বলা হচ্ছে গণতন্ত্র, আর 12 বলা হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ। এই 4টা নীতির আলোকে আমার রাষ্ট্র পরিচালিত হয়। আবার আমার রাষ্ট্র পররাষ্ট্র নীতি পরিচালনা করে 25 প্রতিষ্ঠান অনুসারে, যে কারোর কাছে আমরা কি নয়, ফ্রেন্ডশিপ টু অল, ম্যারেজ টু নান। বুঝা গেল? তাহলে এই নীতির আলোকে আমার রাষ্ট্র পরিচালিত হয়, এটাই। আবার রাষ্ট্র তার নাগরিকদের জন্য কতগুলো নীতি গ্রহণ করে, যেমন আপনার 14 নাম্বার, তারপর 16 নাম্বার, 15 নাম্বার, 16 নাম্বার অনুচ্ছেদ, 17 নাম্বার অনুচ্ছেদ। 17 নাম্বার অনুচ্ছেদে কি বলা আছে? অবৈতনিক প্রাথমিক শিক্ষা। এটা রাষ্ট্র তার নাগরিকদের জন্য গ্রহণ করে। আমাদের বর্তমানে স্কুলগুলোতে প্রাথমিক শিক্ষা কি একবার ফ্রিতে না? হ্যাঁ। তারপর দেখেন 16 নাম্বার অনুচ্ছেদে কি বলা আছে? 16। তারপর 15 নাম্বার অনুচ্ছেদে কি বলা আছে? মৌলিক প্রয়োজনীয় ব্যবস্থা। তার রাষ্ট্র নাগরিকদের জন্য আপনার বিভিন্ন যে সোশ্যাল সেফটি নেট, আমরা যেটাকে বলি সামাজিক নিরাপত্তা কর্মসূচি, এগুলো কার জন্য গ্রহণ করে? জনগণের জন্য। বিধবা ভাতা দেয়, বয়স্ক ভাতা দেয়, ল্যাকটেটিং মাদার ভাতা দেয়, এই ভাতা প্রতিবন্ধী ভাতা দেয়, এগুলো কার জন্য? জনগণের জন্য। আর 14 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে? কৃষক শ্রমিকের মুক্তি। তাহলে এই বিষয়গুলো রাষ্ট্র তার জনগণের জন্য গ্রহণ করে, আর এই নীতির আলোকে রাষ্ট্র পরিচালিত হয়। দুইটার সমষ্টি মূলনীতি। এবার ক্লিয়ার? তাহলে দেখেন, যে নীতির আলোকে রাষ্ট্র পরিচালিত হয় এবং জনগণের জন্য যে নীতি গ্রহণ করে, তাহলে এই নীতিগুলোর আলোকে রাষ্ট্র পরিচালিত হয়। এই যে এই পাশে যে নীতির আলোকে রাষ্ট্র পরিচালিত হয়
রাষ্ট্র পরিচালিত হয়। আর নাগরিকদের জন্য যে নীতি গ্রহণ করে, নাগরিকদের জন্য গৃহীত নীতি। দেখেছে, তাহলে নাগরিকের জন্য যে নীতি রাষ্ট্র গ্রহণ করে আর যে নীতির আলোকে রাষ্ট্র পরিচালিত হয়, এই দুইটার সমষ্টিকে আমরা কি বলি? মূলনীতি বলি। ওকে, তাহলে দেখেন মূলনীতি। এখন মূলনীতি আর মৌলিক অধিকার দুইটার মধ্যে পার্থক্য। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো কি আপনার মূলনীতি নাকি মৌলিক অধিকার নির্দিষ্ট? মৌলিক অধিকার। ছাত্র নতুনকে কি মৌলিক অধিকার বলছিলেন? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, অনলাইনে যারা আছেন, এটা কি আপনার মৌলিক অধিকার? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। আমাদের আর্টিকেল 15 অফ দা কনস্টিটিউশন 15 নম্বর অনুচ্ছেদে বলা আছে এগুলো আপনার মৌলিক অধিকার নয়, মূলনীতি। মূলনীতি হচ্ছে, মৌলিক অধিকার আর মূলনীতি দুটির মধ্যে পার্থক্য আছে। মূলনীতি হচ্ছে যে নীতিগুলো রাষ্ট্র জনগণের জন্য গ্রহণ করতে পারে, না করলে আপনি রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারবেন না। অন্ন, বস্ত্র, বাসস্থান, অনেক মানুষ তো না খেয়ে রাস্তায় আছে, অনেক মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, তাহলে সেটা কি রাষ্ট্র কি তাকে চিকিৎসা দিতে বাধ্য? আপনি খাবার পাচ্ছেন না, রাষ্ট্র কি আপনাকে খাবার দিতে বাধ্য? না। এই জন্য এটা কি মূলনীতি। এটা আপনার মৌলিক অধিকার নয়, মৌলিক চাহিদা, আপনার চাহিদা। এটা মৌলিক অধিকার নয়। মৌলিক অধিকার হচ্ছে রাষ্ট্র যেটা আপনাকে দিতে বাধ্য। রাষ্ট্র থেকে আপনি যে অধিকারটা না পেলে রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারবেন, সেটা মৌলিক অধিকার। আপনি খাবার পান না, আপনি রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারবেন? আপনার চিকিৎসার টাকা নাই, রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারবেন? আপনাকে সরকার কি ফ্রি মেডিকেল ফ্যাসিলিটি দিচ্ছে? দিচ্ছে না তো। এটা আপনার মূলনীতি। তাহলে মূলনীতি কি? আপনার যে বিষয়গুলো রাষ্ট্র থেকে না পেলে রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করা যায় না, সেটা মূলনীতি। অন্ন, বস্ত্র, বাসস্থান, সেটা আমার বলা আছে কি হিসাবে? মূলনীতি হিসাবে। আর মৌলিক অধিকার কোনটা? যে অধিকার না পেলে রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করা যাবে। তাহলে ক্লিয়ার তো? হ্যাঁ, এই যে একটু পরে আলোচনা করবো মৌলিক অধিকার কোনটা। এই অধিকারগুলো না পেলে আপনি রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারবেন। আপনার 46 বিসিএস এর প্রশ্ন এসেছিল যে মৌলিক অধিকার লঙ্ঘিত হলে কোন অনুচ্ছেদ বলে আপনি মামলা করতে পারবেন? 102 নম্বর অনুচ্ছেদ বলে আপনি কি করতে পারবেন? মামলা করতে পারবেন। এখন আমরা দেখি এই মূলনীতিগুলো কি। প্রথম যে মূলনীতি, রিটেন পরীক্ষা জিজ্ঞেস করে প্রধান 4টি মূলনীতি লেখন, তখন 4টা লিখতে হবে। যদি বলে মূলনীতিগুলো লেখন, তখন শব্দ লিখতে হবে। আবার 35তম বিসিএস এর পরীক্ষা এসেছিল বাংলাদেশ সংবিধানের ধর্মনিরপেক্ষ সংক্রান্ত 12 নং অনুচ্ছেদটি লিখুন, তখন হুবহু লিখুন। ক্লিয়ার? আমি এখান থেকে কয়েকটা প্রশ্নের কথা বললাম। এই প্রশ্ন রিটেনও আসে এবং ভাইভাতেও আসে এবং প্রিলিমিনারি পরীক্ষা আসে। আমার 9 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে জাতীয়তাবাদ। এখানে বলা হচ্ছে ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করিয়া স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে, সে বাঙালি জাতি ঐক্য এবং সংহতি হবে জাতীয়তাবাদের মূল ভিত্তি। তাহলে এখান থেকে ভাইয়ের প্রশ্ন হলো, আমরা কি বাঙালি জাতীয়তাবাদ নাকি বাংলাদেশি জাতীয়তাবাদ? আমরা কি বাঙালি জাতীয়তাবাদ নাকি বাংলাদেশি? বাঙালি জাতীয়তাবাদ। এখন দ্বিতীয় নম্বর ভাইয়ের প্রশ্ন হয়, বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিটা কি? অনেকবার এই প্রশ্ন, বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিটা কি? আমার সংবিধানের কথা বলেছিলাম ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি। তাহলে আমাদের বাঙালি জাতির জাতীয়তাবাদের মূল ভিত্তি হলো ভাষা ও সংস্কৃতি। এই জিনিসটা দেখেন, বাঙালি জাতীয়বাদের মূল ভিত্তি হলো ভাষা ও সংস্কৃতি।
বাঙালি জাতির জাতীয়তার ভিত্তি হলো ভাষা ও সংস্কৃতি। দেখেছি। এরপরে 10 নম্বর অনুচ্ছেদ হলো সমাজতন্ত্র শোষণ মুক্তি। বলতেছে মানুষের উপর থেকে মানুষের সকল প্রকার আমরা শোষণ মুক্ত নেওনা সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। এবং জিয়াউর রহমান এটাকে করেছিলেন সমাজতন্ত্রকে বাদ দিয়ে তিনি করেছিলেন সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার। ক্লিয়ার? এবার 11 নম্বর বলা হচ্ছে গণতন্ত্র ও মানবাধিকার। আচ্ছা, আমরা কোন ধরনের গণতন্ত্রে বিশ্বাস করি? পরোক্ষ নাকি প্রত্যক্ষ? আমরা প্রত্যক্ষ গণতন্ত্রে বিশ্বাস করি। আমাদের রাষ্ট্রে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিদ্যমান, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেটা কি প্রত্যক্ষ নাকি পরোক্ষ গণতন্ত্র? পরোক্ষ। কোথায় বলা আছে? সংবিধানের 11 নম্বর অনুচ্ছেদ। এখানে কি বলা আছে? যে গণতন্ত্র হবে একটি গণতন্ত্র যেখানে মৌলিক অধিকার ও স্বাধীনতা থাকবে। প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধি প্রেরণের মাধ্যমে জনগণ কার্যকর ক্ষমতা অংশগ্রহণ করবে। আইন তৈরির ক্ষেত্রে জনগণ কি সরাসরি আইন তৈরি করে? না, কি করে? নির্বাচিত প্রতিনিধি আমরা পাঠাই, তারা সংসদে গিয়ে আমাদের পক্ষে আইন তৈরি করে। এই জন্য আমরা প্রত্যক্ষ গণতন্ত্র নাকি পরোক্ষ গণতন্ত্র? পরোক্ষ। কেন পরোক্ষ? ক্লিয়ার তো? তার কারণ হচ্ছে আমাদের সংবিধানের 11 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে আপনার নির্বাচিত প্রতিনিধি প্রেরণের মাধ্যমে আমরা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করি। আমরা সরাসরি রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করি না। বুঝা গেল? এই জন্য আমরা কোন ধরনের গণতন্ত্র বিশ্বাস করি? পরোক্ষ। আর 12 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষতা নীতি বাস্তবায়ন করার জন্য সাম্প্রদায়িকতা পরিহার করতে হবে। কোন সাম্প্রদায়িক আচরণ চলবে না। 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে রাষ্ট্র কর্তৃক কোন ধর্মকে রাজনৈতিক মর্যাদা আপনি দিতে পারবেন। এবং 3 নম্বর বিষয় হচ্ছে কোন বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির উপর নিপীড়ন করা যাবে না। 4 নম্বর বিষয় হচ্ছে ধর্মের আলোকে অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্যে আপনি ধর্মকে ব্যবহার করতে পারবেন। আপনি বলতে পারবেন না যে এদেরকে ভোট দিলে আপনি সোজা জাহান্নামে চলে যাবেন। এই ধরনের কোন বক্তব্য অথবা সাম্প্রদায়িক কোন দল প্রতিষ্ঠা করা যাবে না। আপনি এমন কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে পারবেন না যেখানে বলবেন শুধুমাত্র আমার এই দলে হিন্দুরা আসবে বা বৌদ্ধরা আসবে, শুধুমাত্র মুসলমান। এই জিনিসটা বলা যাবে না। ঠিক আছে? কারণ 13 নম্বরে মালিকানার নীতি বলা আছে, সেটা একটু দেখে নিবেন। আর কয় ধরনের মালিকানা আছে আমাদের রাষ্ট্রে? 3 ধরনের। কি কি? কি বলেন? ব্যক্তি মালিকানা, সমবায় মালিকানা, রাষ্ট্রীয় মালিকানা। কারণ আমরা বলি না আমরা কোন ধরনের অর্থনীতি বিশ্বাস করি? মিশ্র অর্থনীতি। কেন? ওই যে আমাদের এখানে মালিকানাটা 3 ধরনের। এরপর আপনার 15 নম্বর অনুচ্ছেদে আসে, সেটা বলা হচ্ছে মৌলিক প্রয়োজনীয় ব্যবস্থা। একটু আগে আমরা যেটা বললাম আপনার কর্ম অধিকার রাষ্ট্র নিশ্চিত করবে। আর লাস্টে 18 পর জীব বৈচিত্র্য সংরক্ষণ করতে হবে। এই জন্য বাংলাদেশ সরকার 2017 সালে 18 সালে জীব বৈচিত্র্য আইন তৈরি করে। এবং সর্বশেষ যেটা মূলনীতি সেটা হচ্ছে 25 নম্বর আর্টিকেল। এটা কি? আমাদের পররাষ্ট্র নীতি কি হবে এই জিনিসটা লেখা। বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত অনুচ্ছেদ হলো পয়েন্ট 25। বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত অনুচ্ছেদ 25। দেখেছি? এবার এখানে কি বলা আছে? বলা হচ্ছে জাতীয় সার্বভৌম ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধা। অর্থাৎ নিজের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি কি থাকতে হবে? শ্রদ্ধা রাখতে হবে। তারপর আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে শক্তি পরিহার করতে হবে। আমরা কোন শক্তিকে প্রয়োগ করি আমরা? না, করি না, কারণ আমরা দুর্বল রাষ্ট্র, ক্ষুদ্র রাষ্ট্র। এরপর বলতেছে দ্বিপাক্ষিক সমস্যার শান্তিপূর্ণ সমাধান। যেমন রোহিঙ্গারা বাংলাদেশে আছে, কেউ আছেন তো রোহিঙ্গা এখানে? নাই, বাংলাদেশে আছে। আপনার দ্বিপাক্ষিক যে সমস্যাগুলো সেটা শান্তিপূর্ণভাবে সমাধান করবেন, আপনি বল প্রয়োগ করে নয়। এরপর বলতেছে আপনার আমাদের অর্থনীতির মূল বিষয় হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসি, অর্থাৎ আমাদের অর্থনৈতিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে। এটা হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতির মূল কথা। এক কথা হচ্ছে ফ্রেন্ডশিপ টু অল, ম্যানেজ টু নান।
সকলের সাথে বন্ধুত্ব, কারো হাতে শত্রুতা নয়, কারণ আমরা ক্ষুদ্র রাষ্ট্র। শক্তি পরিহার, এক্ষেত্রে পররাষ্ট্র নীতি হচ্ছে আপনার একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের সাথে যে সম্পর্ক মেনটেন করে সেটাই পররাষ্ট্র নীতি। আমেরিকার পররাষ্ট্র নীতি আর বাংলাদেশের পররাষ্ট্র নীতি এক? হ্যাঁ, তাদের পররাষ্ট্র নীতি চায়নার পররাষ্ট্র নীতি কিন্তু খাইয়ে ফেলাম একবার, তাই না? তা যুদ্ধ লাগাই দে। আর আমরা কি শান্তিপূর্ণ উপায়ে সমাধান, কারণ আমরা দুর্বল রাষ্ট্র, পারি না। এই যে রোহিঙ্গারা বাংলাদেশে আছে, আজকে যদি বাংলাদেশ আমেরিকা হতো, মায়ের মাকে মায়ের দিয়ে আলুবাদ বানাই, রোহিঙ্গাদেরকে সে তাকে নিতে বাধ্য করত। কিন্তু আমরা তো দুর্বল, আমরা এই জন্য কি বলি, শান্তিপূর্ণ উপায়ে সমাধান। বোঝা গেল? এবং পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আমরা মূলত আপনার বৃহৎ রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক মেনটেন করি। আমরা কোন রাষ্ট্রের সাথে সামরিক পররাষ্ট্র নীতি আমরা বিশ্বাস করি না, কারণ আমরা দুর্বল। ওই যে হাইওয়েতে যখন বড় বড় গাড়ি চলে আর ওইসব রাস্তা সিএনজি চললে পিছনে কি দেখা থাকে, আমি ছোট আমাকে মেরো না। বোঝা গেল? সিএনজির মধ্যে দেখা থাকে না আমি ছোট আমাকে মেরো না, কারণ সে বড় বাসের সাথে ধাক্কা লাগলে তো সে উল্টে যাবে। এই জন্য আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে এটাই। আর আমরা পররাষ্ট্র নীতির ক্ষেত্রে অর্থনীতিকে প্রাধান্য দিই। অর্থাৎ আমাদের পররাষ্ট্র নীতির মূল কথা হলো আলুয়া রুটি যেখানে আমরা আছি সেখানে। বোঝা গেল? অর্থাৎ আমরা কোন ধরনের ডিপ্লোমেসি মেনটেন করি? ইকোনমিক ডিপ্লোমেসি। আমাদের রাষ্ট্রের মূল লক্ষ্য হলো আমরা এই জন্য চায়নার সাথে সম্পর্ক রাখি, আবার আমেরিকার সাথে সম্পর্ক রাখি। আমরা একক কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষা করি না, কারণ আমাদের অর্থনীতির ক্ষেত্রে চায়নার যেমন ভূমিকা, আমেরিকার তেমন ভূমিকা আছে। আমরা এই জন্য কি করি, সবসময় আপনার অর্থনীতি যেখানে আছে সেই রাষ্ট্রগুলোর সম্পর্ক আমরা মেনটেন করি। এরপর আজকের সর্বশেষ যেটা আলোচনার বিষয়, মৌলিক অধিকার। মৌলিক অধিকার